আজকের প্রসঙ্গ, ট্রাম্প কি ইরান আক্রমণ করে বসবে? ট্রাম্পের আমেরিকা এটা প্রায় একটা পাগল পাগল বলি কাকে আমরা? পাগল হলো যে নর্মাল, রেগে গেলে যে আচরণ করে, দুঃখ পেলে যে আচরণ করে, ক্ষুব্ধ হলে যে আচরণ করে, তা করে না যখন একটা মানুষ। স্বাভাবিক মানুষ যেটা করে সেটা করে না সে। এই জন্য আমরা এদেরকে পাগল বলি আমরা তখন। মানে নর্মালটা না, মানুষের নর্মালের যে রেঞ্জ দেখা যায় বিহেভিয়ারে, এই প্রেসিডেন্টের বিহেভিয়ারের ভিতরে অ্যাবনর্মালিটি আছে। এই জন্য আমরা হয়তো অনেকে পাগল বলি, কিন্তু এটা কি আসলে কোনো এর বিহেভিয়ারের কোনো তাল নেই এরকম জিনিসটা? উত্তর হচ্ছে না, এটা বোধহয় ভুল হবে। আর মিলগুলো দেখে দিই তাহলে বুঝবেন কিছুটা, তখন এই সিদ্ধান্তটা এটা কি করবে ওটা আপনারা নিজেরাই বলতে পারবেন। একেবারে ব্যাকগ্রাউন্ড বললে পরে এটা ট্রাম্প কেন এরকম, এর ব্যাকগ্রাউন্ডটা হলো এটা শুধু ট্রাম্প না, এটা আমরা বলতে পারি যে এই শতক কি বলতে পারি আমরা, 2001 থেকে যেই নয়া শতক শুরু হয়েছে সেটা বলতে পারি, অথবা বলতে পারি বুশ বুশ যখন থেকে বুশ প্রেসিডেন্ট হয়েছিল 2001 সালে। 2001 সালে মানে 2001 সালের 20শে জানুয়ারি উনি শপথ নিয়েছিলেন। ঠিক আছে। আর এই 20শে জানুয়ারির পরে শেষের দিকে সেপ্টেম্বরে এইটাই 9/11, 9 নম্বর মাসের 11 তারিখে। তো এই টুইন টাওয়ার হামলাটা হয়েছিল সে কারণে ওই সময়। Anyway, মোটামুটি এই বুশের আমল থেকে এর পরের আমেরিকা কেমন হচ্ছে তার একটা কমন দিক খুঁজে পাবেন। এই কমন দিকটা সবটা বুশ আবার দুইবারের প্রেসিডেন্ট ছিল, 2001 থেকে শুরু করে 2001 থেকে 4, 5 সাল থেকে 8, 5, 6, 7, 8। সো তার প্রেসিডেন্ট ছিল 2001 থেকে 2008, 8 সাল পর্যন্ত। এই যে শেষ রাউন্ড, দ্বিতীয়বারের প্রেসিডেন্ট যখন সে 5 থেকে 8, এই সময় মূলত আমেরিকানরা পরের প্রেসিডেন্টগুলো সবার একটা কমন দিক আছে। সেই কমন দিকটা কি? অ্যাকচুয়ালি তখন তারা সব প্রেসিডেন্টই বা খোদ আমেরিকায় জানতে পেরে গেছে, নিশ্চিত হয়ে গেছে যে চীন আসতেছে, তাদেরকে ছাড়িয়ে একটা গ্লোবাল ইকোনমিক নেতা হিসেবে চীন আসতেছে। এর কোনো ডকুমেন্ট দিতে পারবো আমি? হ্যাঁ পারবো। আগে বলেছি, আরেকবার ছোট সংক্ষেপে খালি বলে দিই দ্রুত। এই ঘটনাটা হয়েছিল প্রত্যেকবার প্রেসিডেন্ট আসার পরে 4 বছর পরে পরে আমেরিকার নিজেদের একটা ইন্টারনাল সার্ভে হয়, সরকারি প্রতিষ্ঠানই করে সার্ভেটা, এবং সার্ভে করে দুনিয়াদারির কি অবস্থা সেটা একটা রিপোর্ট দেয় প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট ওই যে বলেছে 20শে জানুয়ারি প্রেসিডেন্ট হয় যখন, তখন তার হাতে এই রিপোর্টটা দেওয়া হয়। সেই ধরনের রিপোর্ট যখন বেরোয় 2008 সালটা, রিপোর্টে কি লেখা থাকবে সেটা 8 সালে যখন ফরমালি ছাপা হয়ে যাবে তখন জানা যাবে। কিন্তু ফ্যাক্টস কি পাইছে, কনক্লুশনে ফ্যাক্টস কি পাইছে, এটা 2006 সাল থেকে জানা যাচ্ছিল। ওর সঙ্গে জড়িয়ে আসছে যারা গবেষক, তাদের খবরগুলো তো আসতেছে প্রেসিডেন্টের কাছে। আর 2007 সালে সে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে কি কি থাকতেছে ওর ব্যাপারে। এবার এর সাথে মিলাবেন কিন্তু আমাদের 2007 সালে 1/11টা কেন হয়েছিল। অর্থাৎ 1/11 ঘটায় যখন, তখন আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু বুশ, আমাদের 1/11। ফলে বুশ জানতেন যে অপরিবর্তনীয় একটা চেঞ্জ আসতেছে, যেটা চেঞ্জ করার কোনো মুরদ আমেরিকান নাই। এমন একটা অবশ্যম্ভাবী ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হলো যে চীনের উত্থান। এবং এটা রীতিমতন স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন দিয়ে ওই রিপোর্টে লেখা ছিল যে চাইনিজদের এই রাইজটা হচ্ছে। এটাকে আরেকটা বলে রাখি আপনাদেরকে, 2007 সালের শেষে 8 সালটা জুড়ে একটা মহামন্দা দেখা দিয়েছিল দুনিয়াতে। ইউজুয়ালি একটা কমিউনিস্ট শব্দটা খুব বেশি ইউজ করে, মহামন্দা বলতে অনেক বলে 30-এর মহামন্দা, 1930 প্রথম মহামন্দা তাদের চোখে। বরাবর আসলে মহামন্দা বলতে গেলে পরে একটা ইকোনমি লাগবে যেটা গ্লোবাল। তো 30 সালের আগে, মানে ফার্স্ট ওয়ার্ল্ডের আগে যদি ধরি আমরা, ফার্স্ট ওয়ার্ল্ড মানে 1914 সাল,
14 সালের আগে তো কলোনি দুনিয়া তো নিজেদেরকে গ্লোবাল দুনিয়া মনে করতো না, গ্লোবাল ক্যাপিটালিজম মনে করতো না। তো যার যার তার কলোনিরা যার যার তার ইংল্যান্ড এবং ইংল্যান্ড তার যে কলোনি, সে আর তার কলোনি, এই মিলে একটা দুনিয়া বানাইছে। তাও আবার ওটা ঠিক ওরকম না এখনকার মতন যে এ ওকে বেচতেছে, ও ওর কাছ থেকে এটা বেচতেছে, না এরকম না। যেমন ব্রিটিশরা ইন্ডিয়াতে বেচতো আর ইন্ডিয়াও ব্রিটিশকে বেচতো, না, উল্টা, ওয়ান ওয়ে। ব্রিটিশে যা পায় তা এখানে বেচবে, আর এখান থেকে যা সারপ্লাস তৈরি হবে সবটা সে উঠাই নিয়ে চলে যাবে ক্যাশ। এই ছিল সম্পর্ক কলোনি মাস্টারের সাথে কলোনির দেশ, কলোনি হয়ে যাওয়া দেশের সম্পর্ক ছিল এটা। ফলে এটা কোনোভাবেই বাণিজ্য সম্পর্ক না, এটা কনফিউজ না করি যেন আমরা। এই জন্য বলছি এটা গ্লোবাল ইকোনমি। বলতে গ্লোবাল ইকোনমি মানে কিন্তু ধরে নেওয়া আছে গ্লোবাল ক্যাপিটালিজম, গ্লোবাল বাণিজ্য, এটা ধরে নেওয়া আছে। সো কলোনি যুগ গ্লোবাল বাণিজ্যের যুগ না, এই ধারণাটা মিথ্যা। সো সাধারণভাবে কলোনি আমল বলতে আর ধারণা করে দিই, কলোনি আমলের শুরু হলো 1607 থেকে, শেষ হচ্ছে 1945। এই হচ্ছে কলোনি আমল। কলোনি আমলের ইকোনমি মানে হলো কলোনি মাস্টার, ব্রিটিশরা যেমন যারা দখল করেছিল ইন্ডিয়া, মাস্টার সঙ্গে যাকে কলোনি করেছে তাদের একটা সম্পর্ক ছিল, বাট এটা ওয়ান ওয়ে। খালি এখান থেকে সারপ্লাস উঠে নিয়ে যাওয়া হচ্ছে, ওখান থেকে যেটা আসছে সেটা খুবই মামুলি কিছু একটা, এখানে যারা বাস করে তারা শখে কিছু একটা কিনে আনছে ওই জাতীয় জিনিস। Anyway, আমি কথা ছোট করি এখন। তাহলে এইটা গ্লোবাল বাণিজ্য যখন থেকে শুরু হয় ওইটি হলো 45-এর পরে, IMF ওয়ার্ল্ড ব্যাংক যে কারণে তৈরি হয়েছিল সেটার পরে এটা তৈরি হয়েছে, এটা অন্য হিসাব। এইটার ভিতরে এবার চাইনিজদের রাইজ হয়ে যাচ্ছে যখন, এই চাইনিজদের রাইজটা প্রথম রিয়েলাইজ করতেছে আমেরিকানরা, তার আগে বলতেছিলাম মহামন্দার কথা। ফলে মহামন্দার ইউরোপেও রিয়েলাইজ হয় নাই, প্রথম রিয়েলাইজ হওয়ার ঘটনাটা 1930 সালে। কেন? তার মানে কি তখন, আমার কথা অনুযায়ী তার মানে কি তখন অলরেডি একটা গ্লোবাল না হলেও এক ধরনের বাণিজ্য শুরু হয়েছে? যে হ্যাঁ, কার সাথে কার, এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট। এই বাণিজ্যটা শুরু হয়েছিল আসলে আমেরিকান লোন নিচ্ছিল ইউরোপের দেশগুলা, কলোনি মাস্টার গুলা। কেন? একদম প্রকাশ্যে বললে, স্পষ্ট করে বললে, সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে বললে, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত যা রুস্তমি করা ইংল্যান্ড করে গেছে, দুনিয়ার সবচেয়ে বড় কলোনি মাস্টার ছিল সে। 130-এর উপরে কলোনি ছিল তার, 50ও হতে পারে হয়তো। সো এই জায়গা থেকে সে হয়ে গেল যুদ্ধে ঢোকার কারণে। যুদ্ধের খরচ এমনই একটা খরচ, এই খরচ জোগাতে গিয়ে এই দেশটা তখন টাকা ছাপাতে লাগলো। এটা মানে কি? মানে হলো তৎকালে যে কোনো কারেন্সি, মুদ্রা মানে ব্যাংকে অতগুলো সোনা রেখে, ওর কি বলেন পরিমাণ সোনা রেখে কাগজের টাকা ছাপতে হতো। এই জন্য এটাকে বলে গোল্ড ব্যাকড। গোল্ড ব্যাকড অর্থাৎ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে সোনা না রেখে কোনো ব্যাংক টাকা ছাপতে পারতো না। এবং কোনো ব্যাংক টাকা ছাপতে পারবে কিনা, মজার কথা হলো ইংল্যান্ডের রানীর মানে ইংল্যান্ডের সরকারের পারমিশন লাগতো না। আরেকটা জিনিস মনে রাখেন, আপনারা এখনকার হিসেবে করলে আপনি বুঝবেন না। এখন বাংলাদেশে যতগুলো প্রাইভেট ব্যাংক আছে সব ব্যাংকই টাকা ছাপতে পারে, বা কোন ব্যাংকই টাকা ছাপতে পারে? উত্তর হলো যে না, টাকা একমাত্র ছাপতে পারে বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের সময় কি একটা ইংলিশ ব্যাংক ছিল, সরকারি ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক? উত্তর হচ্ছে সরি, সেন্ট্রাল ব্যাংকের ধারণাটা আসছে 1945 সালে। তার আগে কোথাও সেন্ট্রাল ব্যাংক বলে কিছু নাই। তাহলে আচ্ছা, রানী কোথায় টাকা রাখতো? সরকার, ইংলিশ সরকার টাকা রাখতো কোথায়? না, তার নিজেরও কোনো ব্যাংক ছিল না। ব্যাংক মানে প্রাইভেট। কি করেন আপনি? আপনার প্রাইভেট মানি আপনি আরেকজনকে দিবেন, সরকারকে দিবেন রাখতে? না 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 না, হতেই পারে না। ব্যক্তির সরকার তো এটা, ব্যক্তি স্বাধীনতার সরকার, ব্যক্তি স্বাধীনতার দেশ, এটা রাষ্ট্র, এটা
আপনি এখানে রাষ্ট্রকে কেন ব্যাংকে ব্যবসা করতে দিবেন? বরং উল্টাটা। আরেক জিনিস খেয়াল রাখেন, 45-এর আগে সমস্ত ব্যবসা ফ্রি। ব্যবসায়ীরা কখনো রাষ্ট্রকে ইন্টারভেন করার জায়গা দিচ্ছে। এখন যান অমুক ট্রেড ইউনিয়ন, আপনি মেট্রোপলিটন চেম্বার, রাষ্ট্রের সাথে কথা বলতেছেন। রাষ্ট্র নিজেই একটা অর্থ মন্ত্রণালয় বানায় লাইছে, এই আসেন কথা বলি, আমলের কথা না বলে কিছু করবেন না। সে আমলে এগুলো কিছু করতে হতো না, এগুলো স্বাধীন, এগুলো নিজেরাই ব্যবসা রেজিস্ট্রেশন যদি করে থাকেন নিজেরা করছে, রাষ্ট্রের কোনো হাত নাই এখানে। সেই দুনিয়া ছিল এটা। ফলে রানীরও টাকা কোনো না কোনো ব্যাংকে থাকতো। এইটারই নাম ছিল ব্যাংক অফ ইংল্যান্ড। ব্যাংক অফ ইংল্যান্ড প্রাইভেট ব্যাংক, কিন্তু এই ব্যাংক অফ ইংল্যান্ডকেই অনুমতি দেওয়া ছিল, একমাত্র তারই অনুমতি ছিল টাকা ছাপানোর, অন কন্ডিশন যে কেউ টাকা নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিলে তার ইকুইভ্যালেন্ট সোনাটা তোমাকে তৎক্ষণাৎ ফেরত দিতে হবে। না এখন না পরে আসছি, রিজার্ভ কম আছে, নো, কোনো অভিযোগ চলবে না, কোনো অজুহাত চলবে না। ক্যাশ টাকা দিবে ফেরত, ক্যাশ সোনা তাকে ফেরত দিয়ে দিবেন। এই জন্য প্রত্যেক টাকায় লেখা থাকে এখনো, পুরা 90 বছর চাইবা মাত্র, এটা জয় টাকার নোট, অত টাকা দিতে বাধ্য থাকবে, মানে অত টাকা সোনা দিতে বাধ্য থাকবে, এটা আগে লেখা থাকতো। আর এখন যেহেতু গোল্ড ব্যাক কারেন্সি না, এটা কবে থেকে আমেরিকা প্রথম এটা ভেঙে দেয় 1958 সালে বাস্তবত, কিন্তু এই অনুযায়ী মুদ্রাকে গোল্ড ব্যাক ছাড়া কারেন্সি বানাইতে বানাইতে লেগে যায় ও IMF এর 1973 সাল। এটা বলতে পারেন নতুন জন্ম বলতে পারেন IMF এর। ইয়েস, কারণ IMF এর পুনঃ ম্যান্ডেটে লেখা ছিল যে কারেন্সি বলতে গোল্ড ব্যাক কারেন্সি বোঝায়। আর এখন যেহেতু গোল্ড ব্যাক কারেন্সি দিয়ে আরেকবার ওয়ার্ল্ড ব্যাংক IMF তৈরি হলো না, সেই জন্য পুরানা যা কিছু ম্যান্ডেট ছিল সব বদলাইতে হয়। ফর্মালি হয়েছিল 73 সালে, কিন্তু জিনিসটা প্রথম আমেরিকা বললো অভাঙছি আমি, ব্যাংকে সোনা না রেখে টাকা ছাপছি, হ্যাঁ আমি ছাপছি, তোমরা যা পারো করো, আমি কিছু করতে পারবো না। এইভাবে সে দাঁত মারছিল। এইটাই ঘটনা ঘটছিল 58 সালে। এরপরে তো সবকিছু বদলাইতে হবে এখন, এই বদলাইটা ঘটছিল ফাইনালি 73 সালে। এগুলা পিছনের কথা বলে দিলাম এই জন্য যে মহামন্দা তার টের পায় নাই, টের পেতে গেলে একটা গ্লোবাল ইকোনমি লাগবে। ফার্স্ট ওয়ার্ল্ড থেকে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে ইউরোপের রাষ্ট্রগুলা, ইংল্যান্ড সহ, কলোনি মাস্টার দেশগুলো সহ সবাই দেউলিয়া হয়ে যায় যুদ্ধের খরচ দিতে। হ্যাঁ, দেউলিয়া তো বলে বসবো না, ভাই দেউলিয়া গেছে, ও কি করবে, সোজা বুদ্ধি করবে যে টাকা বেশি চাপা, ওই ব্যাংক অফ ইংল্যান্ডকে কানে কানে বলে দিবে আমাকে এত টাকা লাগবে। সে বলবো করতে করবো, তাহলে রানী মহারানী আমাকে পারমিশন দিচ্ছেন টাকা যেমন চাই করোগা, আমার টাকা চাই। ক্লিয়ার? তাহলে এইবার এই যে ডিভ্যালুয়েশন ধারণাটা, গোল্ড ব্যাক কারেন্সিতে ডিভ্যালুয়েশন হয় না, কারণ নিয়ম ছিল আপনি ব্যাংকে তার টাকা ছাপবেন, তার ইকুইভ্যালেন্ট আগে সোনা রেখে নেবেন। তাহলে আবার ডিভ্যালুয়েশন কি জিনিস? ডিভ্যালুয়েশন মানে হলো আপনি যখন নিয়মটা ভাঙছেন আর মহামান্য রানী অনুমতি দিচ্ছে না। ইংল্যান্ডের মহামান্য রানী মানে কিন্তু আমাদের রাষ্ট্রপতি, আমাদের মতো দেশগুলোর রাষ্ট্রপতি যা, ইংল্যান্ডে ওই জিনিসটাই কাজ করে রানী বা রাজা। আরে আমার কথা ছড়িয়ে যাচ্ছে, যে কথা বলতেছিলাম। সো 30 সালে হয়ে যায় কি, এই সবাই মিলে টাকা না সোনা না রেখে টাকা ছাড়তে সবগুলো দেশই কম্পিটিশন দিয়া দেউলি হয়ে যায়। এইটাকেই বলা হয় 30 সালের মহামন্দা। ফার্স্ট ওয়ার্ল্ড শেষ হচ্ছে, 30 সালের মহামন্দা শুরু হয়ে গেছে। আর এই পাকে আমি প্রায় সময় লোকটার কথা বলি, 1932 সালের ইলেকশনে, আমেরিকান ইলেকশনে রুজভেল্ট প্রেসিডেন্ট হিসেবে আসছে। 33 সালের 20 জানুয়ারি শপথ নিয়েছে। শপথ নেওয়ার দিনই সে নিজেকে নিজে ডিভ্যালুয়েশন করছে। এই দিন থেকে এর আগে ছিল $25 আমেরিকান ডলারে 1 আউন্স সোনা পাওয়া যেত, এই ছিল রেট, ফিক্সড রেট। উনি ওই দিন থেকে বলেন এখন থেকে এটা $35। আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হলো হোল ইউরোপ ডিভ্যালুয়েশন করছে, সো আমাদের সাথে তুলনীয় না হয় তাহলে আমরা হারবো। ওকে, ইন দ্য মিন টাইম কিন্তু হয়ে গেছে এই যে ঘাটতিটা হচ্ছিল ইউরোপের,
তারই বড় প্রকাশটা হলো 1930 সাল। ঘাটতি শুরু হয়ে গেছে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে 14 থেকে 18 পর্যন্ত চলছিল। এই যুদ্ধের শেষ হয়ে গেছিল ইউরোপ। তখনই সে ধার নেওয়ার জন্য ছুটে বেড়ায় আমেরিকার কাছে। এই প্রথম এক ধরনের গ্লোবাল বাণিজ্য হচ্ছে, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য হচ্ছে, এবং হোল ইউরোপই হয়ে যাচ্ছে আমেরিকান ব্যাংকগুলার খুব লোভনীয় ক্রেতা। ডিটেল যাব না, একটু খালি বলে রাখি, এটা এত লোভনীয় যে আমেরিকার ভিতরে এবার ব্যবসাদাররা দুই ভাগ হয়ে যায়। একদল আর্গুমেন্ট করতে থাকে যে হোল ইউরোপ যেখানে যুদ্ধের মধ্যে জড়ায় আছে, তুমি ওদেরকে টাকা ধার দিচ্ছ, মানে বুঝো কি হবে এটা? আস্তে আস্তে আমরা ওই টাকার লোভে পড়ে ওই যুদ্ধের ভিতরে ঢুকে যাবো। আমি ধরো ইংল্যান্ডের করে ব্যবসা করি, এখন ইংল্যান্ডের সাথে যদি জার্মানির যুদ্ধ থাকে, জার্মানি গিয়ে বোমা মারতেছে ইংল্যান্ডে, আর আমার লোক গেছে এখানে মাল দিতে কিংবা টাকা তুলতে, সেও মারা গেছে। এখন সে মারা গেলে আমি চুপ থাকতে পারতেছি না, আমি আমেরিকা, আমাকে এক করতে হবে, তাহলে আমি যুদ্ধের পক্ষে নিতে হবে একটা। তো এইভাবে তো আস্তে আস্তে যুদ্ধ বিদ্ধে ঢুকে যাবো। সো তারা বলতো, সেই জন্য যারা ইংল্যান্ডে ধার দেওয়ার ব্যবসাতে আসে নাই, ইংল্যান্ডের আমেরিকার ওই লোকগুলো বলতো যে তোরা হলি মৌতে সওদাগর, মানুষ মরে যাচ্ছে, তোর হুঁশ নাই, তুই এখন আইছস লোভনীয় কাস্টমার ইংল্যান্ডকে পাইয়া ওখানে টাকা ধার দিবি, তুই তো হোল আমেরিকাকে ডুবাই ফেলবি, মানুষের মৃত্যু নিয়ে খেলা করতেছ। এই বলে দুটো ভাগ হয়ে গেছিল আমেরিকা। এটাই প্রেসিডেন্টের কাজ ছিল, দুটোকে বুঝুন বাজুন দিয়া যতটা কাছাকাছি রাখা যায়। আমি এটা নিয়ে অন্য একদিন বলেছি, আর নতুন করে আর বলতে যাচ্ছি না। সার কথা হলো এই যে এক ধরনের গ্লোবাল বাণিজ্য এখানে শুরু হয়েছিল। এই গ্লোবাল বাণিজ্যের এটা কেন বললাম, এত কথা বললাম এই জন্য যে ইয়ের আমলে এসে, বুশের আমলে এসে, যেখান থেকে এত কথা শুরু হয়েছিল, বুশের আমলে এসে 2007-এর শেষে 8-এর শুরুতে সেকেন্ড গ্লোবাল মন্দা আসে না, সাংঘাতিক ভয়ানক এটা। 30 সালের এখন 30-এর সাথে কম্পেয়ার করেন তাহলে বুঝবেন। তার মানে যেন বা নতুন গ্লোবাল লিডার আসার আগে একটা গ্লোবাল মহামন্দা হয়, এরকম একটা অর্থ দাঁড়া যাচ্ছে। হ্যাঁ, তাই আসলে মজার কথা হলো, তখনও 8 সাল পর্যন্ত চীনের অর্থনীতিতে এই যে হোল ইউরোপ আর আমেরিকা সহ যে ইউরোপ ওয়েস্ট, তাদের মধ্যে যে মহামন্দা দেখা দিচ্ছে, তার ততটা কোনো ইম্প্যাক্ট চীনের উপরে নেই। কারণ চীন যা প্রডিউস করে আর তার যারা ক্রেতা, তাদের উপরে কোনো ইম্প্যাক্ট নেই এখানকার মহামন্দার। এটা আর একটা প্রমাণ কিন্তু যে চীনের সাথে ওই গ্লোবাল মার্কেটটা তখন ততটা ইন্টিগ্রেশন হয়নি, হয়েছে কিন্তু এত না যে একদম ওখানকার ঘটনা এখানে ইম্প্যাক্ট পালে। একটাই খালি ইম্প্যাক্ট দেখা গেছিল চীনের এর আগে পর্যন্ত 1990 থেকে 2010 এই সময়টায় চীনের অর্থনৈতিক উত্থানকে ধরা হয় সবচেয়ে রিমার্কেবল। 30 বছর 20 বছর এই সময় তাদের জিডিপি ডাবল ডিজিট পর্যন্ত হয়েছে, ডাবল ডিজিট। যেখানে ওয়েস্ট বলতে আরো সুনির্দিষ্ট বলে দিই, ইউরোপ আমেরিকাতে 5% যদি জিডিপি হয়, ওরা মনে করে ভাই টাকা রাখবো। অ্যাভারেজ 1 থেকে 2%-এর মধ্যে যদি থাকে তাহলে মনে হয় কোনো সমস্যা হয় না, খুব ভালো আছি আমরা। কারণটা হলো এত রিচ, 1-2% জিডিপি পারা যাওয়া মানে বিরাট আয় হয়েছে। সেখানে চীন যেহেতু নবগঠিত সারপ্লাস, সেখানে 10-15% পর্যন্ত উঠে গেছিল, এটা সর্বোচ্চ এই সময়কালটা। সেই জন্য এটা খালি কমে এসেছিল, কমে সম্ভবত 2008 সালে এটা হয়েছিল 8%। তো মোটামুটি এই 10 সাল পর্যন্ত এটা এরকম ছিল। এর মধ্যে কমতে কমতে এখন যেটা এখন হয়েছে ওদের 5 আশপাশে, স্টিল এরকম একটা 5, আমি আগে বলেছি আপনাদেরকে, যেটা রাইজড হয়ে যাওয়া ইকোনমির ভিতরে 5% হিউজ রাইজ। যেমন এবার আবার বলা হয়েছে যে $1.2 ট্রিলিয়ন জিডিপি বাড়ছে চায়নার। সো ইজ রাইজিং। তাহলে এটা দিয়ে এখন মোটামুটি আমি যে ধারণাটা দিতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে তাহলে বুশের আমলে ও বুঝতে পারছে আর এক বিপদে পড়ছে। তাহলে এত খরচ সে কোথায় করছিল? ওই আবার যুদ্ধ,
কোথায় যুদ্ধ? আফগানিস্তানে যুদ্ধ করতে গেছে, ইরাকে যুদ্ধ করতে গেছে, গিয়া পুঁজিপট্টা লোপাট করছে। আর অলরেডি ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিক্যাল রিপোর্ট এসে বলতেছে তোমরা বিরাট ভুল করছো আফগানিস্তানে হামলা করে। এটা এমন একটা সমস্যা, এখান থেকে বেরোতে পারবো না তুমি। আবার বেরোতে পারবো না কেন? কারণ বেরিয়ে আসলে ওইখানে যে লাড়াঘাটাটা দিচ্ছি, ওরা এখন আমার উল্টা মাইরা ধরে শেষ করে দিবে, ওখানে আমার কোনো ইন্টারেস্ট থাকতে দিবে না। ফলে ওইটা ঠেকানোর জন্য আমাকে তাই খরচ করে যাইতে হবে। এই তার মানে আমার এমন কাদায় পা আটকাইছে, পা তোলাও যাচ্ছে না। এই আমেরিকা ডুবতে থাকে। আমেরিকা হেরে যাওয়ার চীনের কাছে আরেকটা বড় কারণ হলো এটা, আফগানিস্তানে যাওয়া, ইরাকে যাওয়া। ইরাক যদি অল্প সময়ের মধ্যে। আচ্ছা, এরপরে 2009 সাল থেকে আমেরিকার প্রেসিডেন্ট আসে ওবামা, এও কিন্তু 2বার প্রেসিডেন্ট। 9 সালে এসে এই জন্য সে নেয় কি, সে করে কি উল্টা তাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই আপনারা বলেন আপনাদের খারাপ হয় না, আমরা কয়দিন যুদ্ধ চালাইতে পারবো, খরচ দিতে পারবেন আমাদেরকে, মোটামুটি আপনারাও সেফ থাকবেন, আমরা মুখ সেভ করতে পারবো, এরকম একটা টাইম দেন আমারে। ওদের ফেডারেল ওই যে যারা মুদ্রার মান টান ঠিক করে কনফার্ম করে যারা, তারা তখন বলল যে আপনি 2014 লাস্ট ডেট 14 ডিসেম্বর, এরপরে আর একদিনও কোনো সালে আপনি আর যেতে থাকতে পারবেন না, এটা আপনার লাস্ট টাইম। আপনি ইকোনমি বাড়াতে পারেন, ভালো কামাইতে পারেন, যা কিছু করুন, কিন্তু 14 সালের পরে আর আপনার যুদ্ধে থাকাটা উচিত হবে না। এই জন্য সে আফগানিস্তানকে সমস্ত আর্মি সহ ফেরত নিয়ে আসে 14 সালে, কেবল 10,000 আর্মি রেখে দিয়েছিল আফগানিস্তানে। এইটাই ঠেলতে 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 এটাও আবার চলে 2021 সাল পর্যন্ত, যখন ওবামা ঠিক করে ওবামা বলছি, বাইডেন ঠিক করে, না আমেরিকান প্রেসিডেন্ট, হ্যাঁ ট্রাম্পের আগের যে প্রেসিডেন্ট ছিল বাইডেন, সে ঠিক করে দিয়ে যায় যে আমরা আগামী বছর থেকে ফেরত চলে যাব, উইথড্র করব। এইটাই পরের বারকার প্রেসিডেন্ট ঠিক করে যে আমরা, ও আচ্ছা না না সরি আউলা বলেছি, এটা করছিল আসলে ট্রাম্প, আর বাইডেন এটা এক্সিকিউট করে। এই আমরা 21 সাল থেকে কমপ্লিট উইথড্র, আফগানিস্তান যার নামে যাক, আর থাকা যাবে না। তাহলে যুদ্ধের সাথে ইয়ের সম্পর্কটা খেয়াল করে দেখেন, অর্থনীতির ডাইরেক্ট সম্পর্ক। কিন্তু কমিউনিস্ট ভাবনা কিন্তু উল্টা। কমিউনিস্ট একটা মিথ্যা ক্যাম্পেইন আছে, কমিউনিস্টরা মিথ্যা করে বলে, স্টালিন আমলের ক্যাম্পেইন এটা, যে আমেরিকা সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ যুদ্ধ করে ইকোনমিটাকে চাঙ্গা করে। কেন? মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অস্ত্র তৈরির কারখানা বানায়, ওগুলোকে চালাইতে হবে না, এই জন্য তোরা যুদ্ধ লাগায়, আর যুদ্ধ লাগায় এই ইকোনমিটাকে বাঁচিয়ে রাখে। এটা হচ্ছে কমিউনিস্টের প্রোপাগান্ডা একটা ব্যাখ্যা। কবেকার ব্যাখ্যা? এই ব্যাখ্যাটা হলো, আবার আমি ব্যাখ্যা যাব না এখন, আমার বইয়ে পড়ে নিয়েন। এই ব্যাখ্যাটা হলো 1961 সালের। কেন 61 এক্স্যাক্টলি? তখনকার প্রেসিডেন্ট ছিল আইসেন হাওয়ার। না থামেন, পরিষ্কার করে দিই, 61 কম হবে বোধ হয়। উনি ক্ষমতায় এসেছিলেন 53 সালে, 2বারের প্রেসিডেন্ট তিনিও। ফলে 53, 4, 57, 58, 59, 60, 61, 61 ঠিকই আছে। 53 থেকে 8 বছর, 3, 11, হ্যাঁ 61 সালে। 61 সালে আইসেন হাওয়ার যখন চলে যাচ্ছেন পরের বছর, ওনার যে বক্তৃতা ছিল, ওই বক্তৃতায় উনি এই কথাটা বলেছিলেন। উনি বলেছিলেন অ্যাজ এ কশন, সাবধান থাকার জন্য বলেছিলেন, যে এইরকম যারা অস্ত্র কারখানা বানাইছে তারা কিন্তু আমার গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করতে থাকবে, কিন্তু তোমরা যেন এতে গলে যেও না। এই কথাটাকেই স্ট্যালিনিস্টরা উল্টা করে ব্যাখ্যা করে আর কি। ফ্যাক্টস হচ্ছে, এই ফ্যাক্টগুলো বলতেছে যে এই কথাটা সত্য না। আর আমেরিকা সারা জীবনে যুদ্ধ যে তার পুঁজি নষ্ট করে দেয়, এই লাইনের লোক সে। কবে থেকে? একদম জন্ম থেকে। 1776 সালে যখন আমেরিকা স্বাধীন হয়, তখন থেকে শুরু করে এটাই আমেরিকানদের নীতি। ওরা মনে করে যুদ্ধে জড়ায় যাওয়া মানেই
পুঁজি লস হবে, এমন লস হবে যে এটা উঠে দাঁড়ানো খুব কষ্ট হবে। এমনি 70-76 সালের যে স্বাধীনতা যুদ্ধ ব্রিটিশদেরকে, ওরাও ব্রিটিশ মানে ব্রিটিশ কলোনি মাস্টারদেরকে ওরা ভাগাইছিল, ভাগায় স্বাধীন হয়েছিল। এবং এইটা করতে গিয়ে যে ওদের যে পুঁজি লস হয়েছিল এটাকে নিয়ে ওরা মাইন্ড করে, মানে এখনকার দিনের তো না, আপনার যুদ্ধ লাগছে, আপনি আমেরিকাকে আপনাকে টাকা ধার নিয়ে আপনি ধার করে যুদ্ধ চালাইতেছেন ইউক্রেনের মতন। এটা তো না ছিল তখন, আপনাকে নিজের যুদ্ধ নিজে করতে হবে, ফলে নিজের পকেট থেকে গচ্চা গেছে, সান্দা গেছে। এই জন্য তারা 1776 অলওয়েজ এটাই ব্যাখ্যা। কিন্তু এরপর আরেকটা ভুল করে ফেলাইছে যে 1776 সালে সে কালোদেরকে স্বাধীনতা দেয় নাই। সেই জন্য যখন আবার ওই গৃহযুদ্ধ, ওরা বলে থেকে গৃহযুদ্ধ 1860 থেকে 65, এই 5 বছর ধরে গৃহযুদ্ধ চলে কালোদের রাইট নিয়ে। শেষে 65 সালে গভর্নমেন্ট রাজি হয়ে যায়, ভাই ভাই মাফ করে দাও, তোমরা আমার মতন ইকুয়াল রাইট হলা। কিন্তু তাতেও দেখেন এই 5 বছরের অস্বস্তিতে আরেকবার পুঁজি লস হয়েছে। এই জন্য ওরা চরমতম যুদ্ধবিরোধী, যতটা না করলেন। এখান থেকে কেন রুজভেল্ট জাতিসংঘ বানাতে গেল তার কারণটা জাস্টিফিকেশন ওখান থেকে পাবেন, যেটা কমিউনিস্টরা মানেন না, উল্টা একটা ব্যাখ্যা দিয়ে বেড়ায় ক্যাম্পেইন হিসেবে। এনিওয়ে, আমরা মূল আলোচনায় ফিরে যাই। তাহলে এরপরে হয়ে গেল কি, তাহলে এই যে যুদ্ধে জড়া যাওয়ার কারণে আমেরিকাই কিন্তু আবার ডুবলো। মূল যে কথাটা বলতেছিলাম, তাহলে এরপর থেকে বুশের পরে আসলো ওবামা, প্রত্যেকে দুইবার করে প্রেসিডেন্ট। ওবামার পরে আসলো ট্রাম্প, একবারের প্রেসিডেন্ট। ট্রাম্পের পরে আসলো বাইডেন, দুইবার যেতে পারল না, তিনি একবার। এইভাবে যতগুলো প্রেসিডেন্ট আছে, বাইডেনের পরে আবার ট্রাম্প, সবগুলো প্রেসিডেন্টের একটাই মাথা ব্যথা, আমার প্রবল প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে কি করে আরো এক্সটেন্ড করা যায় বিজনেসটা, দুস্তমিটা আরো কতটা এক্সটেন্ড করা যায়, কতদিন বাড়ায় নেওয়া যায়। মূলত তারাই আবার বোকার মতন যুদ্ধে জড়াই গেছিল বলে এটা পিছিয়ে গেছে। এখন বলা হচ্ছে চীনরা তোমাদেরকে ছাড়াই চলে যাবে 2030 সালের মধ্যে। থার্ড পার্টি, যারা কোনো রাষ্ট্রের স্বার্থে হোল্ড করে না, একাডেমিক স্ট্যাটিস্টিশিয়ান, মানে পরিসংখ্যান বিষয়ক গবেষক যারা, তাদের ধারণা হলো এটা। কিন্তু এখনো প্রত্যেকটা প্রেসিডেন্ট ট্রাই করে যাচ্ছে যে এইটাকে কতটা পিছিয়ে দেওয়া যায়। যদি 10 বছর পিছিয়ে যায় তাহলে তো বাঁচলাম। এখান থেকে আসছে আমেরিকানদের সবগুলো প্রেসিডেন্টের, এখান থেকে আসছে আইপি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, চীন ঠেকানোর স্ট্র্যাটেজি বাংলায় বললে এরকম। এই যে কখনোই পারে নাই, তার লাস্টে আসছে এখন ট্রাম্প। আচ্ছা, কেন এই কথাগুলো এভাবে ব্যাখ্যা করলাম? তাহলে জিনিসটা কিভাবে ধারাবাহিকতাটাকে আপনাদেরকে দেখালাম। তাহলে প্রত্যেকটা প্রেসিডেন্টের লক্ষ্য হচ্ছে যে চীন ঠেকানো, বাট অ্যাকচুয়ালি মূল কথাটা প্রথমবার যখন 2008 সালের রিপোর্টটা বেরোয়, ওখানে কিন্তু পরিষ্কার করে লেখা ছিল চীনের এই উত্থানটা ইরিভার্সেবল। ওই রিপোর্টে আর একটা ভীষণ কঠিন কথা লেখা ছিল, ক্যাপিটালের অ্যাকুমুলেশন আর কোনোদিন ওয়েস্টে হবে না, ওই অ্যাকুমুলেশন সেন্টার হবে এশিয়া, এবং এটা ইরিভার্সেবল। ইরিভার্সেবল কথাটা যারা সায়েন্স পড়ে তার কাছে ইরিভার্সেবল ইম্পর্টেন্ট। যে কোনো প্রক্রিয়া ইরিভার্সেবল কিনা মানে হলো, আমি এখান থেকে এর থেকে বিতে গেছি, বি থেকে এতে ফিরে আসতে পারবো? আমরা যখন বলি ইরিভার্সেবল, যে একবার চলে আসলে ওটা হলো অনেকটা, আপনি নৌকা নদী পাড়িয়েছেন, পাড়ানোর পরে নৌকাটাকে ডুবাই দিয়ে পানিতে ফেলা দিচ্ছেন, এটা হলো ইরিভার্সেবল। মানে আপনি ফিরে আর ওই পাড়ে যেতে পারবেন না, যেহেতু নৌকা ডুবানো হয়েছে। এই জার্নিটাই আপনার এমন যে এটা ইরিভার্সেবল, আপনি নৌকাটা ডুবিয়ে দেন, আপনার ওইটাই প্রক্রিয়া, যাওয়ার পদ্ধতি হলো এটা। ফলে একবার পার হয়ে গেলে এরপর আর ফিরতে পারবেন না। সো এই জন্য দুনিয়াটা, এই যে বলেছি 1607 থেকে 1950 যে কলোনি যুগটা ছিল, এটা ফিরে কলোনি মাস্টারের আবার শাসন ফিরত পাবে দুনিয়া, এটা আর ভাববে না। ওই রিপোর্টে এই কথাটা লেখা ছিল, যে সামাপ লেখা আছে ফার্স্ট পেজে, সেই সামাপ মধ্যে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে এটা ইরিভার্সিবল প্রসেস, এশিয়া রাইজ করবে। দেন আমেরিকানরা সিদ্ধান্ত নিল, আমরা তোমরা বলছো ওগুলিকে আমরা মানবো নাকি, নিজেদের রিপোর্ট কিন্তু কথাকে লাগেন,
ওরা তখন প্রত্যেকটা প্রেসিডেন্ট চেষ্টা করে গেছে যে যদি ঠেলাগুতা দিয়ে আর 20-40 বছর বাড়ায় নিতে পারি আমাদের আয়, এইটাই প্রত্যেকটা প্রেসিডেন্ট করে গেছে। ওকে, কেন এত কথা বললাম, এবার মূল কথা আসবো। লাস্ট ছিল বাইডেন। বাইডেন বলছে আরে আমাদের কত অস্ত্র আছে, কত কিছু আছে, ব্যবহারই করা হয় না, তোমরা বেকুব প্রেসিডেন্ট, আমার আগে যারা ছিল ওরা বেকুব। দেখো আমি দুটা জিনিস বলতেছি কি কি আমরা ব্যবহার করতে হয়। ও বললো যে একটা হলো আমরা যদি স্যাংশন, এই যে স্যাংশন কথাটার মানে হলো একদম বাংলায় বললে তোমাকে আমি ডলারে ব্যবসা করতে দিব না, মানে আপনার সাথে আমি যদি ব্যবসা করি একটা মালামাল কেনা বেচা তো হবে, তো মালামাল কেনা বেচা হলে ইনভয়েস বলি, যেটা রসিদ দাও, রসিদ, তোমার কাছে 100 টাকা জিনিস কিনছি, রসিদ দিবা না? এখন রসিদের মধ্যে কিন্তু লেখা থাকবে এই লেনদেনটা কি টাকায় হয়েছে না ডলারে হয়েছে। স্যাংশন মানে হলো এই রসিদের মধ্যে ডলার লেখা যাবে না, এটার নাম হলো স্যাংশন। স্যাংশন দিচ্ছি মানে তুমি এখন ডলার লেনদেনটা করতে পারবো না। মানে কেন পারবো না? কারণটা হলো যেহেতু ডলার লেখা থাকবে, ফলে কোনো না কোনো আমেরিকান ব্যাংকের মাধ্যমে ওই ক্যাশটা, টাকাটা ভাঙাইতে পারে। আমি ইরানের কাছ থেকে তেল কিনেছি, ইরানকে আমি বলেছি তোমাকে আমি $50 পার ব্যারেল করে দাম দিয়ে দিব, তা আমি লিখেছি $50 পার ব্যারেল করে ডলারে। এইবার চেকটা পাইছে ইরান, ইরান এবার নিয়ে যে কোনো না কোনো আমেরিকান ব্যাংকে জমা দিতে হবে, না দিলে ক্যাশ করে তার কারেন্সিতে ট্রান্সফার হবে না। এইবার স্যাংশন মানে হলো আমেরিকা বলে দিয়েছে তার সব ব্যাংকগুলাকে, আমেরিকান ব্যাংকগুলাকে, যে কেউ ইরানের কোনো চেক আসলে কিন্তু এইটা ক্যাশ করে ট্রান্সফার করে দিবা না তার কারেন্সিতে। ক্লিয়ার? দিলে কি হবে, যদি দেও তাহলে তোমাকে ফাইন করব। এমনও ফাইন হয়েছে, এই যে আপনারা এত চিনেন এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক একবার $2 বিলিয়ন ফাইন দিছে। সবাই চেষ্টা করছে ফাঁকে বহুত দিয়ে একটা মেরে দেবে, কে দেবে, দিছে। পরে যখন এটা ফাঁস হয়েছে তখন আমেরিকান রাজস্ব বিভাগ ওটাকে ফাইন করছে, ফাইন গুলো এরকম হয় 2 বিলিয়ন। মানে এবার সুদে আসলে কত যে টাকা বেড়ে গেছে, কিছু করার নাই। তাহলে স্যাংশনের কথার মানে হলো এটা যে তুমি ডলারে কেনা বেচা করতে পারবে না, সেগুলো একটা। তাহলে আমরা স্যাংশন করার যে, স্যাংশন দেওয়ার যে ক্ষমতাটা আমাদের আছে আমেরিকানদের, এটা তোমরা ব্যবহারই করো না আগেকার প্রেসিডেন্ট গুলা। এখন দেখো আমি বুদ্ধিমান, আমি এটা ব্যবহার করবো, এগুলো একটা। দুই হলো আমি মানবাধিকারের প্রশ্ন তুলবো, মানবাধিকারের প্রশ্ন তুলে জাতিসংঘকে লেলাই দিব তোমার বিরুদ্ধে। এই দুই পলিসি নিয়ে বাইডেন আইছিল বাংলাদেশে, এবং আমাদের বাইডেন আসে নাই, মানে আমেরিকান বাইডেনের আমলে এইটা আমাদের এখানে 3 বছর ধরে যে বিএনপি মুভমেন্ট হয়েছিল হাসিনার বিরোধী, ওটারই পিছনে বাইডেন ছিল। এই কারণে এই দুটা পলিসি দিয়ে তারা হাসিনার গলায় পাড়া দিয়ে ধরছিল, কিন্তু বাইডেনই হেরে গেছিল ফাইনালি। কেন? কারণ বাইডেনদের প্রবলেম হলো, আমেরিকান প্রেসিডেন্টদের প্রবলেম হলো, ওরা থাকে মাত্র 4 বছর। 4 বছরের মধ্যে 3টা বছর সে কন্টিনিউয়াস একটা পলিসি ফেল পার্সু করতে থাকতে পারে, কিন্তু যদি 3 বছরের মধ্যে কোনো ফল না দেখা যায়, তখন 4th ইয়ারে উঠে সে তাড়াতাড়ি চেষ্টা করে বাইরে কারেকশনে যাও, কারেকশনে যাও, এটা হবে না। বাইডেনের বেলাও তাই হয়েছিল, কারণ ওইটার কোনো রেজাল্ট, ইকোনমিক ইম্প্যাক্ট, আমেরিকান কোনো লাভালাভ কিচ্ছু হয় নাই। সো 4th ইয়ারে গিয়ে ও উল্টা হাসিনার সাথে কম্প্রোমাইজ করে ফেলে, এবং কম্প্রোমাইজ করে ফেলে বলেই 2024 ইলেকশনটা হয়েছিল হাসিনার 7ই জানুয়ারি, এইটাই বাইডেনের সাথে এই আপোষ্য করার জন্য, এটা তার প্রমাণ। কারণ হলো এই 24 ইলেকশনটার পরে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি বাইডেনের লেখা চিঠি, হাসিনাকে লেখা চিঠি নিয়ে আসা হয়েছিল, আমরা এখন থেকে একসাথে কাজ করব। এটা হচ্ছে সে মার্কিং চিহ্ন যে তারা কম্প্রোমাইজ করেছিল 4th ইয়ারে গিয়ে। তাহলে এই হচ্ছে ওদের প্রবলেম। তো এরকম প্রত্যেকে এক একটা করে পলিসি নিয়ে এসে বলে যে হ্যাঁ গ্যাগের ওষুধ পাইছি, এইবার আর কাম না হয়ে যাইব না। তাহলে বাইডেনের গ্যাগের ওষুধ ছিল স্যাংশন আর মানবাধিকার, আর ট্রাম্পের গ্যাগের ওষুধ কি? তার এডুকেশন। ট্রাম্পের গ্যাগের ওষুধের নাম হলো শুল্ক, ট্যাক্স। এমন ট্যাক্স ধরবো না, হ্যাঁ
500% ধরুক যা, ইন্ডিয়াকে 50% ট্যাক্স দিয়ে রাখছে, বাংলাদেশের উপরে 35% ট্যাক্স দিয়ে রাখছে, সব স্বাস্থ্যের দু লাইন পাইছি ঘ্যাগের ওষুধ, সে চালা যাচ্ছে। ট্রাম্পের কেউ মাত্র 1 বছর হইল, 1 বছরে ফলাফল কি? ফলাফল শূন্য, আমেরিকার কোনো লাভ নেই, উল্টা। ওকে, ট্যাক্সের জিনিসটা কেন, এটা মুছে দিচ্ছি এখন থেকে, এই জিনিসটা মনে রাখেন, প্রত্যেকটা প্রেসিডেন্ট একটা করে ঘ্যাগের ওষুধ বাইর করতে গেছে যাতে চিন ঠেকানো যায়, কিন্তু কোনোটাই কাজ করে নাই। কারণ ওই যে প্রথম যে রিপোর্টটা বেরিয়েছিল 2008 সালে, ওখানে লেখা ছিল যেটা হবে না, এটা ইরিভার্সিবল, এটা আর পিছন দিকে ফিরবে না কোনোভাবে। আর ইউরোপ ওয়েস্ট জাগবে না, ওয়েস্ট আর ইকোনমিক সেন্টার হবে না গ্লোবাল ইকোনমির। এশিয়ার কেউ হবে, বা এশিয়ার অনেকে মিলে হবে, তারই লিডার হচ্ছে আসলে চায়না, ফাইনালি তাই হয়ে গেছে। এনিওয়ে, তার মানে এটা হবে না, এটা তো ওই প্রথমবার রিপোর্টে লেখা ছিল, এটাকে মানতে চায় নাই বলে এইবারই এটারই প্রথম চেষ্টা হলো তাহলে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিই, তাহলে ইন্ডিয়া ও রাইজিং ইকোনমি চাইনিজের থেকে ঠেকানোর জন্য একটা বড় প্রভাব রাখতে পারবে, তাহলে এবার ইন্ডিয়া তুলে। তা সেটাও আবার 2016 সালে গিয়ে ওরা টের পেলো, ভাই বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে আমাদের কোনো লাভ হয় না। এই ট্রাম্প তখন প্রথম ক্ষমতা আসছে 2017 সালে, 2017 সালে গিয়ে সব সুবিধা যা ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল সব বাতিল করে দেয় সে। ফলে এই লোকটা ওটুকু সাহসী যে জিনিসটা কাজ হচ্ছে না দেখে অন্তত একটা সিদ্ধান্ত নিতে পারে, এই অর্থে সে বালা। আর খারাপ এই অর্থে যে সেও আবার আর একটা গ্যাগের ওষুধ নিয়েছে যে এবার ট্যাক্স ধরো। ঠিক আছে, ওকে। একটা জিনিস আবার কমন, যতগুলো প্রেসিডেন্ট দেখালাম বুশের পর থেকে, সবগুলো প্রেসিডেন্টের কমন দিক হলো গ্লোবাল বাণিজ্য থাকবো না বলে একটা গোসা ঘরে খিল দেওয়ার মতন অবস্থা। ও বেকে বোঝে না এই গ্লোবাল বাণিজ্যের সিস্টেমটা তো তুই আমেরিকার নেতৃত্বে তৈরি করছিস, তুই নিজে 1980 সালে। এটা তো অন্য কোনো দেশ করে নাই, ইভেন ইউরোপও করে নাই। গ্লোবাল বাণিজ্যে আমাদের আগামী দিনে বেঁচে থাকার উপায়, পদ্ধতি, নীতি, এটা তো আমেরিকাতে তৈরি করা 80 সালে। আর এখন এই প্রত্যেকটা প্রেসিডেন্ট চেষ্টা করতেছে গ্লোবাল বাণিজ্যটা বন্ধ করে দিতে, যাবো না, এটা সেটা করে জাগ দেখাতে, কিন্তু এগুলো কোনো লাভ নেই তো, এগুলো তো কিন্তু ওর ভিতরে তো ঢুকে আসো। তার মানে এখন কি হলো, আচ্ছা ট্যাক্স জিনিসটা কি, ট্যাক্স ট্যাক্স জিনিসটা সোজা সরটা ব্যাখ্যা করে দিই। এই যে যত ট্যাক্স ধরছে আমেরিকা, মানে ট্রাম্প, ধরে যাক আমাদের গার্মেন্টস এর উপর তো সে ট্যাক্স ধরছে, 25% বাড়িয়ে দিছে। এই ট্যাক্স ধরলে ট্রাম্পের কি লাভ হয়? ডাইরেক্ট উত্তর হলো যে ট্রাম্পের কোনো লাভ হয় না। কেন? ট্রাম্প ট্যাক্সটা যে ধরে, এই ট্যাক্সের টাকাটা, বাড়তি টাকা তো ধরে বাংলাদেশের উপর 25% ট্যাক্স ধরছে, এই টাকাটা দেয় কে, কার ঘাড়ের উপর দিয়ে যায়? তার মানে কেন বাংলাদেশের উপর না? আমরা ঢুকার সময় আমরা তো দিই না, আমার মালটা যে কিনতেছে, আমার ক্রেতা যে, সে তো ট্যাক্স দিয়ে মাল ছাড়াই করছে, ক্লিয়ার? আমি তো দিই বাংলাদেশ সরাসরি ট্যাক্স দিয়ে মাল ঢুকায় নাই, আমার ক্রেতা যে সেই ট্যাক্স দিয়ে কাস্টমসে মালটা ঢুকায় নিছে। ওকে, এইবার সে করবে কি, যদি 25% ট্যাক্স বেড়ে যায় তাহলে 25% ওই পণ্যটার দাম বেশি বেড়ে গেছে বাজারে, যদি তাও সৎ লোক হয় তাহলে 25% বাড়াবে সে, বাড়ায় এবার এই 35% টাকাটা আসলে দিবে কিন্তু আমেরিকান ক্রেতারা। তাহলে শেষ বিচারে যে কোনো ট্যাক্স মানে ট্যাক্সের টাকাটা ফাইনালে উসুল করা হবে যে ভোক্তা তার কাছ থেকে। এইবার আমেরিকান মিডল ক্লাস গুলো কি পরিমাণে ক্ষুব্ধ হবে এবার আন্দাজ করেন। এই মেয়ে, আগে এই টাকা দিয়ে আমি চাইনিজ ফ্রিজ নিতাম, চাইনিজ এয়ার এসি নিতাম, ওয়াশিং মেশিন কিনতাম, এগুলো সস্তা, প্রত্যেকটা খুব আরামে চলে, 10 বছর বিনা টাচে, সবচেয়ে সস্তা এবং সবচেয়ে রিলায়েবল। আর তুমি এখন নিয়ে ট্যাক্স দিয়ে এটা 200% ট্যাক্স ধরছো, হ্যাঁ হইলো, তোমার বেতন কই আমার, তুমি আমার দুধ বলাইছো, আমার সে সুখের দিন নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ থেকে সস্তা শার্ট পাইতেছিলাম $25 পর, এখন থেকে $35 হয় না, টাকাটা তো আমাকে দিতে লাগে নাকি? তাহলে ট্রাম্পের ট্যাক্স ধরাটার আলটিমেট ইম্প্যাক্টটা কি পড়বে আমেরিকান কম আয়ের মানুষের উপরে, এবং তারা ক্ষুব্ধ হয়ে যাবে ট্রাম্পের উপরে। এটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট, একদম প্রথম যারা রিয়াক্ট করবে, কারণ রাষ্ট্র নিজে ট্যাক্স দেবে না, রাষ্ট্র সুবিধা ঠিকই 25% বাড়তি যে ট্যাক্সটা পাইছে এটা তো রাজস্ব আয় বাড়ছে ঠিকই, কিন্তু এই রাজস্ব আয় দিয়ে
তারিখও আমি বুঝবে, দুঃখ বুঝবে না। কারণ একই সঙ্গে ক্রেতা যখন এই অবস্থা, যেমন বাংলাদেশে ট্যাক্স ধরার কারণে এখন বলছে প্রায় 11 থেকে 19% বিক্রি কমে গেছে। এই যে একই কথা, আপনি যখনই ক্রেতার লেভেলে ক্রেতা দেখবে যে আমার দাম বেশি পড়ে যাচ্ছে, ভাই আমার পয়সা নেই অত, ও তখন খরচ কমাই দিবে। বছরে 4টে শার্ট কিনতো, সে 2টে কিনবে। এটার ইম্প্যাক্ট গিয়ে পড়বে এই জায়গায়। তাহলে আলটিমেটলি ট্যাক্স ধরার ইম্প্যাক্ট এমন না যে খালি আমাদেরকে শাস্তি দিতে পারছে, না, শাস্তি ওরাও খাইছে। এটা হচ্ছে ট্যাক্স ধরার নেগেটিভ দিক, ট্যাক্স কার্যকর করা যায় না। ওকে, এখানে আরেকটা দিক হবে, ও যখনই ট্রাম্প যখনই চাপাচাপি করতেছে যে এই ট্যাক্স না দিতে যাবি না, আমার কাছে একটা মহা অস্ত্র আছে। বাইডেনও যেমন মনে করছিল মানবাধিকার লেলাই দিব, আর নাহলে স্যাংশন দিব, ডলার ব্যবহার করতে পারবি না, তাহলে তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ যাবে। এইভাবে এটা করছিল। পরিণতি কি হলো? পরিণতি হলো বাইডেনকে উল্টা এটা উইথড্র করে নিতে হলো। কেন? তাহলে ডলারকে বাদ দিয়ে অন্য কারেন্সিতে ব্যবসা শুরু হয়ে যাচ্ছে বেশি। এইটার সুবিধা পেয়ে গেল সেটা চাইনিজরা, তাদের ইউয়ানের ব্যবসা বেড়ে গেল। শুনতে তো মনে হয় ডলারের ব্যবসা করতে দিলাম, দিছি আকারে। এখন বুঝবি ইরান, তুই বুঝবি তেল বেচতে পারিস না, পারিস কেমনে। তাহলে কি হলো এখন? ইরান চাইনিজদের কাছ থেকে 25 বছরের তেল বিক্রি চুক্তি করে আলেছে ইউয়ানে, বুঝছে? এইটাই চাইনিজরা কন্টিনিউয়াস সৌদি আরবকে বলতেছে, তোমরা অন্তত তেল বিক্রি তার ডলারে করবা না, এটা খালি ঘোষণা দেখো কি হইতেছে। এটা বললেই আমেরিকানরা শেষ। এখন আমাদের এই সৌদি বাদশার ছেলে যে চালায়, সে মনে করছে বাইরে করতে গেলে যদি চাপ আসে, চাপ সামলাইতে পারবো না। কথা বুঝছি আমি, তোমার কথা কাজ করবে এটাও বুঝছি, কিন্তু চাপ সামলাতে বাইরে কাছালাম যেতে পারবো না। এই হচ্ছে সৌদি আরবের পজিশন। কিন্তু ও যদি খালি ঘোষণা দেয়, এখান থেকে আমাদের এখানে পেট্রোডলার শব্দটা খুব বাজে অর্থে ইউজ হয়। পেট্রোডলার শব্দটা উৎপত্তি এবং আসল অর্থ কিন্তু এটা যে আমেরিকান প্রেসিডেন্টের সাথে, এই রুজভেল্টের সাথে চুক্তি হয়েছিল সৌদি প্রথম বাদশার, যে তোমরা তেল বেচবা ডলারে। এই জন্য এটাকে বলা হয় পেট্রোডলার। পেট্রোল মানে মাটির নিচে তেল মানে পেট্রোডলার, এখান থেকে পেট্রোডলার শব্দটা আসছিল। আর আমাদের বৌদ্ধমনেরা পেট্রোডলারটাকে ইসলামী বলে খোঁচা দেওয়ার জন্য এটাকে পেট্রোডলার বলে, টাকা গরম হচ্ছে এই অর্থে বুঝাতে পেট্রোডলার বলে। কিন্তু অরিজিনালি পেট্রোডলার শব্দটার উৎপত্তি রুজভেল্টের সাথে ওই চুক্তির কারণে, যে তোমরা পেট্রোল যা বেচা কিনা করবা এটা ডলারে করবা। ওকে, এইটার ভয়ে এই জন্য সৌদি আরব এখন ছাড়তে যাচ্ছে না, ছাড়ে আবার ছাড়ে না, এরকম একটা জায়গায় আছে। হ্যাঁ, এটা সত্য যে এই কথা যদি উল্টা হয়ে যায়। আর ইউয়ান কিন্তু অলরেডি গ্লোবাল কারেন্সি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক যেসব কারেন্সিকে ইন্টারন্যাশনাল কারেন্সি বলে অ্যাগ্রি করে, এর মানে হলো আপনি যে কোনো কেউ আপনার কাছে টাকা পাবে, সেখানে আপনি যদি ইউয়ানে পে করেন, ও নিতে বাধ্য। কারণ ইউয়ানটা গ্লোবাল কারেন্সি ডিক্লেয়ার করেছে আইএমএফ, 15 সালে ডিক্লেয়ার করেছে ইউয়ানকে গ্লোবাল কারেন্সি। এই জন্য 15 সাল থেকে আমেরিকা চেষ্টা করে, চাইনিজের চেষ্টা করে যাচ্ছে সৌদি আরবকে কিছু করা যায় কিনা, এটা এখনো হয়নি, আগাচ্ছে পিছাচ্ছে এরকম অবস্থা আছে। এনিওয়ে, আমরা মনের দিকে চলে গেছিলাম। তাহলে সার কথাটা দাঁড়ালো কি? ট্রাম্পের নীতির পাগলা না, আসলে পাগলা তাহলে সবকিছুকে ট্যাক্স বাড়াই দিয়ে সারতে চায়। ওকে, এগুলো তাহলে একটা নীতি। আরেকটা দিন কি, আরেকটা হলো যে এই তোর এটা নিয়ে আমার এটা দরকার, আর তোর পোলাটা ভালো লাগতেছে নিয়ে ওটা আমার হাত পাঠিয়ে দিবে, এই তোর মায়াটাকে ভালো লাগতেছে আমার বাসায় রান্না করে কাজ করবে। এরকম আছে যার যেটা ভালো লাগে ওটা বলে, এই গিনলেন না, গিনলেন লাগবে, এটা আমার কাছে বেঁচে দেয়। এটা হলো ওর যে মিলিটারি পাওয়ার আছে, দেখে অ্যাবিউজ করা। আচ্ছা, ও যদি মিলিটারির ভয় দেখা এগুলো করতে থাকে, তখন আসলে যার উপরে চাপটা দেয় তার কি রিয়াকশন হয়? ও এমন জায়গা থেকে চাপটা দেয়, যদি এটা না করিস তাহলে কিন্তু এমন বোমা মারবো না, বুঝবি। তো ওই দেশটা দেখে ছোট দেশ, মানে ছোট দেশ এই অর্থে অত মিলিটারি ইকুইপড আসে, ও মনে করে যে দেখো এই যুদ্ধ লেগে যাওয়া মানে আমার কিন্তু হিউজ লস হয়, এটা ফাইনালি কোথায় যাবে, কবে শেষ হবে, হয়তো ফাইনালি আমেরিকা হারবে, কিন্তু ততদিন আমিও তো শেষ। এই জন্য যুদ্ধের প্রসঙ্গ আসলেই প্রত্যেকটা দেশ চেষ্টা করে যতটা সহ্য করে এটাকে এড়াই যাওয়া যায়, অ্যাভয়েড করা যায়,
পাড়ার গুন্ডা আপনাকে ডিস্টার্ব করতেছে, বাইরে বেরোলে বেটা কই যাস, আপনি কিছুক্ষণ ধরে রেখে গালাগালি করলো, আপনি অ্যাভয়েড করতেছেন ভাই, অ্যাভয়েড করি, যেতে যেতে একটা পর্যায়ে কিন্তু না পারবেন না, আপনি পালটা যে ঠাস করে লাগাই দিবেন একদম, আর পালটা যখন ডোন্ট কেয়ার হয়ে যাবেন না, আমি বুঝবেন যে আর সরা যাচ্ছে না, তখন শুরু হয়ে যায় যুদ্ধটা। কিন্তু প্রথম ফেজে কয়েকটা দিন থাকে, আপনি যতটা সহ্য করা যায় এটা করতে থাকে, এবং এইটারই সুযোগ নিচ্ছে আসলে ট্রাম্প। কতদিন নিবে? ট্রাম্পও কিন্তু বা শেষ বিচারে যুদ্ধ করতে চায় না, এটা মনে রাখতে হবে। কারণ ট্রাম্প জানে যুদ্ধ করতে লাগলে তার পুঁজি আরো নষ্ট হয়ে যাবে, তার দেশ আরো গরিব হয়ে যাবে। কাজে একটাই উপায় হচ্ছে যতদিন ভয় দেখানো যায় ওই ভয় দেখানোটাকে ইউজ করতে হবে। এই আর দেখেন, যুদ্ধ লাগাইতে গেলে একটা গ্লোবাল অ্যালায়েন্স তৈরি হতে হবে। আচ্ছা, অমুক অমুকের সাথে তমুক অমুকের সাথে, ফাইনালি সবাই চীনের সাথে, এই হতে হবে ইকুয়েশনটা। কিন্তু এটা হতে সময় লাগবে। সৌদি আরবকে যখন চাপ দেওয়া হচ্ছে, সৌদি আরবকে ট্রাম্প বা ডেকে নিয়েছে, তুই আমার সাথে থাকবি কিন্তু। আর সৌদি আরব এই তেলের লড়াইয়ে যেতে চাচ্ছে না নিজেদের পক্ষে। ইরানের প্রসঙ্গ, আমাদের প্রসঙ্গ ছিল আসলে ইরান। তাহলে ইরান এখন দেখছে যে আমার তো এটা নিয়ে মেলা সমস্যা, আমি চাইলে যেতে পারবো না, আমি যে স্ট্রাগল করে এই জায়গায় আসছি, এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেলে ডেফিনেটলি চীন আসবে তার পক্ষে। কিন্তু এক্সট্রিম পর্যায়ে পৌঁছানোর আগে পোলারাইজেশন গুলা, মেরুকরণ গুলা হতে সময় লাগবে, বোঝা পড়া শেষ করতে হবে। আরেকটা সেকেন্ড ওয়ার্ল্ড যুদ্ধটা বলে, সেকেন্ড ওয়ার্ল্ড 1945-এর যুদ্ধটা বলে, যেই দেশ সবার দেরিতে যুদ্ধে পার্টিসিপেট করে সে কিন্তু জিতে। আমেরিকা সবার শেষে যুদ্ধে পার্টিসিপেট করছিল। 39 সালে যুদ্ধ শুরু হয়ে গেছিল, আমেরিকা পার্টিসিপেট করে একদম 42 সাল থেকে, 1 জানুয়ারি। এটা একটা ফ্যাক্টর। অনেকে বলে চীন আসে না কেন, এই খামাখা আমাদেরকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিতেছে, বলেন আপনি, অসুবিধা নেই। তো সেটা করে অনেক সময় চীন করে যেটা, যে এইটা সে সোভিয়েত ইউনিয়ন যদি প্রক্সি দেওয়ায়, পিছনে আছে সে, কারণ সৌদি আরবের সাথে কিন্তু 25 বছরের তেল চুক্তি আছে, তারপরে ওর তেল লাগে আরো, আসলে যেহেতু এত বড় ইকোনমি, আমার দেশে তেল নাই, সেই জন্য তেল কেন, অন্য জ্বালানি, যেমন কানাডার কাছ থেকে সে মাটির নিচের যে তেলগুলো পাওয়া যায়, এই তেল কেনে। এখন তো গত মাসে যে সাংঘাতিক চুক্তি বলেছে কানাডা আর চীন, যেটা নিয়ে খুবই গুসা ট্রাম্প। আমি তোর বোকা দিলাম, কানাডা তুই আমার কাছে আসছিস, আমি তো তোর বড় ভাই না, দেখতাম এটা কিছু করে দিতাম, তুই চীনের কাছে চলে গেলি বলে লাভ নাই। ওরা ঠিকই চীনের কাছে চলে গেছে, এবং চীনের গাড়ি কিনবে বিনিময়ে চীন ওর কাছ থেকে কি কিনবে, এটা পাক্কা চুক্তি হয়ে গেছে। সো ট্রাম্পের এই পলিসির সার কথাটা হলো আবার, সে গ্লোবাল ইকোনমি থেকে বেড়ে যাচ্ছে, গ্লোবাল বাণিজ্যের পার্টনার খুঁজে পাচ্ছে না, এগুলো ওর কাছে প্রেশার বাড়তেছে। তাহলে বাইডেনের পলিসি গুলো দেখালাম আপনাকে আমি, এইবার এখন আসেন এই পলিসির ভিতরে, এইবার ইরানকে সে আক্রমণ করবে কিনা, এটা উত্তর পাওয়া যাবে এখান থেকে। এই জন্য এতক্ষণ দেখে মনে হলো যে আপনি তো বলবেন ইরানের কথা, আমি অন্যদিকে চলে গেছেন কেন? গেছি এই জন্য যে ট্রাম্প পলিসিটা বুঝতে গেলে পরে এই ফ্যাক্টর গুলো দিয়ে ব্যাখ্যা করবেন, তাহলে বুঝবেন যে ট্রাম্প কি করবে আর কি করবে না। তাহলে ট্রাম্পের পলিসিটা হচ্ছে যে আপনি ভয় দেখাবো, চাপে ফেলবো, আর এটা না দিলে, এই তুই গ্রিনল্যান্ড না দিলে কিন্তু তোর খায়ালা বুঝছস। ফাইনালি এখন কি হচ্ছে দেখেন, গ্রিনল্যান্ডের বেলায় আপোষ করার পথ খুঁজতেছে। অথচ গ্রিনল্যান্ড মিটে গেছে এমন না, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে এদিকে রয়ে গেছে ইউ, আর ওদিকে রয়ে গেছে ইউএসএ, একদম পুরো ভাগ হয়ে গেছে, কেউ কাউকে বিশ্বাস করে না। কারণ তুতু ম্যায় করে ঝগড়া লাগাই দিয়েছে, ঝগড়া লাগাই এমন হয়েছে এদের মাঝখানে হচ্ছিল আসলে ন্যাটো। সারা বছর, গত প্রায় 20 বছর ধরে বোধ হয় ন্যাটো নিয়ে কোটা দিতেছে ইউরোপিয়ান ইউনিয়ন, এই তোদের প্রতিরক্ষা দিয়ে রাখছি আমি, আর ন্যাটোর খরচের কোনো পয়সা দিচ্ছে না তোরা, 95 পয়সা আমার একা ওই সেকেন্ড ওয়ার্ল্ডের সময় থেকে আমি দিয়ে বেড়াচ্ছি, আর তো গায়ে লাগে না, তুই টাকা দিস না, তোর তোর আর ট্রাম্প তো সবচেয়ে বেশি, তো ন্যাটো ভেঙে দেবো যা, নিজের প্রতিরক্ষা নিজে কর কাজে, তখন বুঝবি হাউ মেনি প্যাডি হাউ মেনি রাইস, আমার গাড়ি চলে খাস তোরা। তা আমার সেই সময় থেকে 45 সাল থেকে জার্মানিতে আমার একটা পার্মানেন্ট সেনা ব্যারাক আছে, উঠে নিয়ে আসবো। ইউরোপও পাল্টাবো, ঠিক আছে নিয়ে যান, আমরা আমাদেরটা করবো। মানে এই জন্য বলছি তুতু মাই টাইপের ঝগড়া হয়ে গেছে। কিন্তু ফাইনালি কি হয়েছে, এবার গ্রিনল্যান্ডের প্রবলেম তো মিটেই নাই, উল্টা এখন আপোষ করার পথ খুঁজতেছে। কেমন? যেমন বলছে আহা ভুলে গেছে ট্রাম্প বলতেছে, কিরকম?
আগে খেয়াল করেন না, বুঝছো? এই গ্রিনল্যান্ডে আমেরিকান আর্মি তো রাখার দিয়ে একটা জায়গা আসতো, এর ওটা ছাড় দিছিল তো জন্য আমাকে দেখা হয় না এটা আসলে। এই কাগজপত্র উল্টে আমি দেখছি, হ্যাঁ ওখানে আছে তো, আচ্ছা ওটা একটু বাড়ায় টেরা দিন, ওটার মধ্যে একটু রফা করে হেলাই। এই দেখেন সে গ্রিনল্যান্ড, কারণ আমি বলেছি আলটিমেটলি যুদ্ধে যাবে না কিন্তু ট্রাম্প। ট্রাম্পের পলিসি তো নাই ওটা, ওটা সে প্রথমবার ইলেকশনের সময় যে তার নীতি কি হবে তার যে ম্যানিফেস্টোটা দিয়েছিল ওখানে এই কথা লেখা ছিল। বরং যুদ্ধ যা কিছু আছে দুনিয়া সেগুলোকে কমায় মেরে ফেলতে হবে, কারণ তার $38 ট্রিলিয়ন রাষ্ট্রের ধার হয়ে গেছে বাজারে, ওই ধার শেয়ার বাড়াতে পারবে না। সো গ্রিনল্যান্ড যেভাবে ছুটলো একইভাবে সে এবার করতেছে কি দেখেন। এবার উল্টা বলি, আমার ধারণা, আসল কথাটা বলে দিয়ে এবার, আমার ধারণা আলটিমেটলি সে ইরানে আক্রমণ করবে না, কিন্তু প্রেশার দিয়ে চুক্তিতে আনতে চাইবে, ভয় দেখায় চুক্তিতে আনতে চাইবে। এই হচ্ছে তার পলিসি। কোন চুক্তিতে? এই তোর এই যে পারমাণবিক বোমা বানানোর যে প্রক্রিয়া আছে না, ওটা কিন্তু অন্য করবে ভাই, তুই আবার চুক্তিতে আয়, জাতিসংঘের আন্ডারে একটা চুক্তিতে আয়। এখন সে ইন্টারন্যাশনাল নিয়ম মানে না বলে অলরেডি কিন্তু জাতিসংঘ ভেঙে দিয়ে বসে আছে, জাতিসংঘের অনেকগুলো অফিস থেকে সে বাইরে করে নিয়ে আসছে। ইভেন সর্বশেষ যেটা সবচেয়ে বিরাট ভূমিকা রাখছে সেটা হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেখান থেকে সে প্রত্যাগ করে ফেলেছে অলরেডি। তো এখন এইভাবে যখন প্রত্যাহার করছে, তো মাঝখানে যদি ইয়ে না থাকে, ইউএন যদি না থাকে, তাহলে ইরান চুক্তি করতে রাজি হবে কেন? গ্যারান্টার কে? এখন আমরা নিজেরা আর একটা ইউএন টাইপের কিছু বানাবো, ওই যে কি জানি পিস পিস কমিটি কি বানায় নাম বলেছে, আমরা একটা নতুন মানে ফাজলামো না, এটা কি সকাল বিকাল বদলানোর জিনিস? জাতিসংঘ নাই, জাতিসংঘ আছে, আমি জাতিসংঘ করবো না, পিস পিস বোর্ড অফ পিস বলে একটা আলাদা কমিটি বানাবো, এরা সবাই মিলে বসে এই যে গাজার কি হবে এটা ঠিক করবো ওখানে বসে। আচ্ছা প্রথম দিন বললো, বলার পরের দিন বলে না, এটা মেম্বার হতে গেলে কিন্তু 100 বিলিয়ন চাঁদা দিতে হবে। $100 বিলিয়ন চাঁদা যদি দিতে আরে, হ্যাঁ সে কি ছোটখাটো দেশ? তো 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 এই পিস কমিটি আমি কথা পড়ি, আমি কি জন্য মেম্বার হতে হয়? আমি কি ঠেকছে? ওটা চাঁদা দিবে, ইভেন তোর নেতা নিয়েও তো দিবে না, ওদের টাকা আছে, ও তো এবার এই টাকাটা আমেরিকার কান দিয়ে নিবে। তাহলে হলো কি? কাজে এই যে পিস কমিটি বলে আর একটা প্যারালাল, জাতিসংঘের প্যারালাল কিছু করতে হবে, এটা হবে না। এবং বেড়া যে কি বড় বেকুব, এই জন্য সকালে একটা কথা বলে বিকেলে বদলায়। প্রথমে পিসের কথা বলে দিলেন প্যারালাল জাতিসংঘের মতন, তার মানে কি জাতিসংঘের মতন এর কিছু যে দরকার তার, এটা তো স্বীকার করতেছে, তাহলে ভাঙতে গেছিল কি? উল্টা চাইনিজরা একটু একটু মুখ খুলতেছে, নো আমরা আবার এই পুরনো জাতিসংঘকে আরো ঢেলে সাজাবো সুন্দর করে, এটা আমার দরকার আছে। এটা হচ্ছে চাইনিজের রিয়াকশন। ওকে পিস বানাইতে হয়েছে, কমিটি বানাইতে হচ্ছে, আবার আসছিস তো তুই তো আবার ঝামেলা ঝগড়া করলি কেন? এবং আলটিমেটলি তুই যুদ্ধ করবি না, তো যুদ্ধ না করলে ইউএন না থাকলে মধ্যস্থতা করে দিবে কে? কোন আইনে, কোন নিয়মে, কোন কনভেনশন অনুযায়ী মধ্যস্থতা করা হবে? এই সব কিছু তো ইউএন এর আন্ডার হয়েছে, ওইটাই তো ইউএন এর মাধ্যমে আমরা তৈরি করছি 45 সাল থেকে এই পর্যন্ত। বহু ব্যর্থতা ডেফিনেটলি ইউএন এর আছে, কিন্তু এটা কোনোই কাজে লাগে না, ফালাই দাও, এটা একটা পুরানো ন্যাটো হয়ে গেছে, এরকম না। গাধার মতো কথা বললে তো হবে না, তাহলে তোমার স্বার্থ উদ্ধার করতে গেলেও তোমাকে একটা ইউএন লাগবে। ওকে, তাহলে এখন দাঁড়াচ্ছে কি এর জন্য সে? আচ্ছা আর একটা প্যাচ লাগছে কোথায় দেখেন, সে একদিকে সৌদি আরবকে ডেকে নিয়ে গেছে তার একটা জোটের মধ্যে, ভালো কথা। পরশুদিন ইরানের ওরা বলে প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট যে ডাইরেক্ট নির্বাচিত হয় প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট সরাসরি সৌদি আরবের এমবি এর সাথে বৈঠক করে আসছে। খুশি এখন? বৈঠকে কি কমিটমেন্ট দিয়েছে সৌদি বাদশাহ ছেলে এমবিএ? হ্যাঁ, যে আমার ভূখণ্ড পেরিয়ে এইটাকে ইউজ করে তুমি ইরানে হামলা চালাইবা, বোমাবাজি করবো, এটা করতে পারো না। সেম অবস্থান শুধু সৌদি আরবের না, আর এক বড় কুতুব হলো কাতার, আর এক বড় কুতুব হলো আপনার বাহরাইন। বেশিরভাগ মিডল ইস্টার্ন কান্ট্রির অ্যাটিচিউড হলো যে তোমরা আমাদের ঘাড়ের উপর দিয়ে যাইবা, অথবা আমার দেশে তোমার একটা ঘাঁটি আছে। এখন অবস্থা কি হবে? ইরান বলে দিচ্ছে প্রথম চোটে ও টার্গেট করবো কিন্তু এগুলাকে, মার খাবো কে আমি? আমি কাতার, আমি কি ইরানের বোমা খাবো তোমার জন্য? স্যার এই যে দ্বন্দ্বটা লাগতেছে, এই দ্বন্দ্বটা মিটাতে পারবে না, এই দ্বন্দ্ব মিটানোর মতন কোনো টেকনিক ট্রাম্পের হাতে নাই। তাহলে সৌদি আরবকে নিয়ে ভাবছিল খুব
বগলবাজি করতেছে। এখন সৌদি আরব যখন বললো আমার ঘাড়ের উপর দিয়ে তুমি বোমা মারতে পারো না, এবার এই সৌদি আরবকে কেন্দ্র করে আমার মতন দেশগুলো সবার বেটা তুই চালায় যা, আমরা এরকম বলতে থাকবো। সো জনমতটা ঘুরে যাবে এই মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোর প্রতি এগেনস্ট ট্রাম্প। তাহলে ইরানকে আক্রমণ করাটার কোনো বাস্তবতা থাকছে না। কিন্তু স্টেট বলেছে না না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কি করবো, ইরানের কাছাকাছি তো চলে এসেছি, তা আমরা এখন একটা মহড়া দিব সবাই মিলে, বুঝছে বুঝছে কেমন পিছিয়ে হতেছে দেখেন। তাহলে এইভাবে ট্রাম্পের প্রতিটা ইস্যুতে ট্রাম্পকে পিছিয়ে হতে হচ্ছে। সর্বশেষ দেখেন মিনাসোটো, মিনাসোটা, এটা আমেরিকান একটা প্রদেশ, এমন প্রদেশ যেটা বলতে পারেন যে এই যদি আমেরিকা হয় নিচেরটা, এই হলো কানাডা, মিনেসোটা হলো এরকম ঢুকে থাকা একটা স্টেট, চারপাশে কানাডা। এইখানে করছে কি এবার সম্ভবত কানাডার বিরুদ্ধে অন্য দেশের লোক এসে ঢুকে। ট্রাম্প এখানে একটা বাহিনী বানাইছে, না বাহিনী, এটা আমরা বেশিরভাগই জানি নাই বাহিনীটার নাম, আইসিই বলে একটা বাহিনী বানাইছে কার আন্ডারে, এটা আবার আপনারা চিনেন কার আন্ডারে, হোমল্যান্ড সিকিউরিটি। মনে করে দিই বুশের আমলে হোমল্যান্ড সিকিউরিটি, হোমল্যান্ড সিকিউরিটিটা ব্যাখ্যা করতে হবে কিন্তু দরকার আছে এটা। হোমল্যান্ড সিকিউরিটি বানানো হয়েছিল বুশের আমলে, বুশ বানাইছিল এই জন্য মুসলমান হলেই হয়েছে। ভাই আমি একটা নাম করা ইঞ্জিনিয়ার কিন্তু আমার বাপ দাদা মুসলমান, নামও মুসলমান সব হতে, আর আমি আমেরিকায় ঢুকছি ব্যবসার কাজে, কনসালটেন্সির কাজে, আমারে পাইয়ে ধরে নিয়ে গেছে, কাউকে খবর দেয় নাই যে আমি অ্যারেস্টেড। এইবার প্রথম 3 সপ্তাহ ভাই আপনি এখন ইন্টিগ্রেশনে থাকেন, চেক করতে হবে আপনাকে, কেন কি চেক করবেন, আপনার মাথা আল কায়দা যারা প্রভাবিত হয়েছেন কতটুকু, আমার মাথায় কতটুকু চিন্তা ঢুকছে, চিন্তা কিন্তু কথা খেয়াল করেন, আপনি বোমা মানেছেন না, প্রশ্ন 2 টাকা চাঁদা দিচ্ছেন না, না জীবনে আমি কাউকে চাঁদা দিই না, কিন্তু আল কায়দা না আপনার মাথার ভিতরে কতটা ঢুকছে ওটা আমি চেক করবো, বুঝতে পারতেছেন। আজ দুনিয়ায় যতগুলো আইন কানুন তৈরি হয়েছে সেটা কোথাও নাই যে মাথায় একটা কোনো চিন্তা ঢুকছে বললে আপনি আমাকে অ্যারেস্ট করবেন, এটা অপরাধ হিসেবে গণ্য করার মতো দুনিয়ার কোনো আইন নাই, না আপনাকে নিয়ে যাওয়া হবে প্রথম 3 মাস। এইবার যদি একটু টুক পাইয়া যায় সন্দেহ তাহলে তো হয়েছে, এইবার আপনি গুয়ান্তানামো বে পড়ে থাকেন ওখানে, কতদিন আপনি থাকবেন আল্লাহ জানে, আমরা কন্টিনিউয়াস কিছুদিন পর পর ধরে নিয়ে আসবো, ইন্ডিকেট করবো, আবার ফিরে আসবো। এই যে মুসলমান হইলে আপনাকে নিয়ে আমি এই কাণ্ড করবো, কাকে দিয়া, এই কাজটা করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি বলে আলাদা একটা ডিপার্টমেন্ট মিনিস্ট্রি খোলা হয়েছিল, হোমল্যান্ড সিকিউরিটি। এই হলো বুশের কুখ্যাত হোমল্যান্ড সিকিউরিটি। ইভেন বাংলাদেশের র্যাব থেকে তৈরি হয়েছিল বলে দিই, আমরা ভুলে গেছি। হোমল্যান্ড সিকিউরিটি যখন বানায়, এখন মনে করেন যে লোকটাকে ধরে নিয়ে আসা হয়েছে তার অরিজিন হলো বাংলাদেশি, বাংলাদেশি আমেরিকান, দেশে আইসিএল ফেরত গেছে আর ধরে নিয়েছে। এখন ও বলতেছে ভাই আমি তো আমেরিকান পাসপোর্ট হোল্ডার, আমি তো আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, এরকম কিছু একটা হবে, থাক রাখ তোর এগুলা বিষয়, তুই বাংলাদেশি না, আচ্ছা তুই কাই তোর, এবার 3 সপ্তাহ প্রথমে নিচ্ছি, তারপরে গুয়ান্তানামো পাঠাচ্ছে, তারপরে মাঝে মাঝে ডেকে নিয়ে আসে, কেনা তুই সব কথা বলতেছিস না, তোকে টর্চার করতে হবে, কথা আদায় করতে হবে। এখন আমেরিকান আইন অনুযায়ী তার দেশে টর্চার করা যায় না, তাহলে কি করা যায়, বুদ্ধি বাড়ি করছে, কি বুদ্ধি, রেন্ডিশন, এটাকে বলে রেন্ডিশন, রেন্ডিশন মানে হলো আপনাকে আমি আপনার অরিজিন দেশে ফেরত করে দেবো, না 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 না, আমাদের লোক সাথে লোকেরা সাথে যাবে, এইবার বাংলাদেশি র্যাবকে দিয়ে তোরা ইন্টিগ্রেট করো মাধ্যম দাও, আমি তো দিই নাই পলিটিক্যালি আমি বেঁচে গেছি, কিন্তু আমি কিন্তু তোরা নিয়ে গেছি। তাহলে রেন্ডিশনের মানে হলো আমি ওই দেশে তোরা নিয়ে যাবো, তোর দেশে অরিজিন দেশে নিয়ে যাবো, গিয়ে তোরা যদি টর্চার করো, তাহলে এই ধরনের টর্চার কেমন করে করতে হবে, একটা ট্রেনিং আলা প্রতিষ্ঠান লাগে, এই প্রতিষ্ঠান নামই হলো র্যাব। আমাদের র্যাব তৈরি হয়েছিল এই কারণে, খালেদার আমলে, খালেদা কিচ্ছু করার ছিল না, আমেরিকান কথা না শোনাচ্ছে না, বুশের কথা না শুনলে পরে তার কোনো উপায় ছিল না, এই হলো ইয়ে। তাহলে সেই হোমল্যান্ড সিকিউরিটি, ওই ডিপার্টমেন্টের নাম হলো হোমল্যান্ড সিকিউরিটি, এই হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে এখন খোলা হয়েছে একটা আইস কি, আইস হচ্ছে আসলে
সিইটা হলো কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন, তার ইমপ্লিমেন্টেশনের যে সংগঠন, এগুলো একটা সংগঠন বলতেছে হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে। এইবার আইস গিয়ে ধরতেছে, তোর তো পাসপোর্টে গাবলা আছে, তুই কেমনি আইছস, ওকে টাকা দিছস, কেমনি কেমনি নাগরিক ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছিস, কোট তোকে ছেড়ে ফেলে দেবো, হাত পা বাঁধিয়ে দিলাম। এই যে ইন্ডিয়ান গুলাকে ফেরত পাঠাচ্ছে H1 ভিসার বুয়া দিয়ে ঢুকছস, যা বলে ঢুকছস আর যা করতেছস দুটো এক না, যা তোর এক না, আমি শাস্তি দিব। সামরিক বিমানে হাত পায়ে মোড়ায় 20-24 ঘন্টার জানে, খাইতে দেয় না, মুততে দেয় নাই, জানি সেই কাণ্ড করতে গেছিল মিনেসোটায়। কারণ এইটা করতে গিয়ে এবার লোকাল লোক রেসিস্ট করে বসছে। মিনেসোটার সবচেয়ে বড় রেজিস্ট্যান্স তখন হয়েছে, হওয়ার পরে লোকাল সিটিজেনের একজন খুন হয়ে গেছে। সেম একজন হয়েছে পরশুদিন সম্ভবত, তার নাম প্রীতি, PREETI, না PETTI, প্রীতি। এই প্রীতি করছে কি, তার হাতে একটা অস্ত্র ছিল, কিন্তু লাইসেন্স অস্ত্র, আমেরিকান লাইসেন্স অস্ত্র কিন্তু অবৈধ না, এবং আবকারি গেলে অসুবিধা নেই। এরে ওই আইসির যে বাহিনী ছিল, মানে কমান্ডো টাইপের একদম লোকজন। এই ধরনের কমান্ডো আফগানিস্তানও ছিল না, এমন ট্রেন পাওয়া লোক, ওগুলাকে হয়তো এখানে নিয়োগ দিয়েছে, এর ডাইরেক্ট গুলি করে দিয়েছে, প্রীতি মারা গেছে। প্রীতি মারা যাওয়ার পর এবার লোকজন ফাইটে পড়ছে, রাস্তা নেমে গেছে, অবস্থা এত খারাপ, পরপর 2টা মরছে। ট্রাম্প আজকে থেকে কমপ্লিটলি উইথড্র করছে এই জায়গা থেকে, মিনেসোটা থেকে উইথড্র করে। এখন শুধু তাই না, যে লোকটা মারছে তাকে পর্যন্ত প্রত্যাহার করছে, মানে ট্রাম্পের পশ্চাৎপসরণ শুরুছে কিনা, এটা বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। তার মানে প্রত্যেকটা কেসে দেখেন কি হচ্ছে আসলে আলটিমেটলি। আচ্ছা, এবার আসেন, এই যে আইস বানাইতে হচ্ছে কেন, আপনাকে কাস্টমস ইমিগ্রেশন তো ঢুকে গেছে। আচ্ছা ভাই, তোর ওখানে যদি লেবারের শর্টেজ না হতো, তাহলে কোনো মানুষ চাইলে তুই যদি পারমিশনও দিতিস, ও গিয়ে থাকতো নাকি? থাকতো না, তো চাকরি পাবে না, তুমি যে লাভটা কি? তাহলে তোর বাজারে শ্রমের দরকার আছে বলে না অবৈধ ইমিগ্রেশনটা হচ্ছে, এইটা বন্ধ করবে না তুই বিদেশি, আর এই দেশি বিদেশি আওয়াজ তুলে সে দেশের লোকেদের সমর্থন দিয়ে জোগাড় করবে, এই ছিল তার পলিসি। কিন্তু এটা কাজ করে নাই, কারণ ওখানে যারা বেশিরভাগ লোক মনে করেন তারা এইভাবে এককালে মাইগ্রেটেড হয়েছে, এখন তাদের তো সিম্পাথি থাকবে ওটার প্রতি। এইসব নানান কারণে, নানান লোকাল ফ্যাক্টরের কারণে এই মিনেসোটার মানুষজন ক্ষুব্ধ। তাহলে এক জায়গায় হয় যে বললাম যে আমি সস্তা ফ্রিজ কিনতে পারতাম, তুই তখন কিনতে যাস্তা, আমি ট্রাম্পের বিরোধী মিছিল করবো। তো বেশিরভাগ জায়গায় রেজিস্ট্যান্স গুলা হচ্ছে এগুলো কারণ। সো তার এই বিখ্যাত আইসের বরফ এখন তার গলায় চেপে বসছে। তো এরকম ভাবে ট্রাম্পের প্রতিটা পলিসি মার খাচ্ছে এইগুলোর কারণে। এক হলো গ্লোবাল নিয়ম কানুন মানবেন না আপনি, যেটা আমেরিকানরাই এত আগ্রহ করে তৈরি করছিল, সেইটা এখন আপনি বলছেন মানবো না কেন? কারণ না মানি বললে এইবার ইউএন এর আইন অনুযায়ী আপনাকে ধরতে সুযোগ না পায়, এটা আপনি বলতে চাচ্ছেন আসলে। কিন্তু আসলে তো আইন আপনার দরকার, এটা আপনার গ্লোবালি। আচ্ছা, আপনি যত এবার গ্লোবাল ব্যবসা থেকে সরে যাবেন, আলটিমেটলি কি হবে? আপনাকে বাদ দিয়ে চীনের নেতৃত্বে গ্লোবাল ব্যবসা, একটা গ্লোবাল মার্কেটটা তৈরি হয়ে যাবে আমেরিকাকে বাদ দিয়ে। এইটা যে কি পার্মানেন্ট ক্ষতি করবে আমেরিকা। ওই যে চাইনা যে, এই জন্য বলছি যে চাইনা যে উত্থানটা ঘটবে 30 সালে, এখনো তো 3 বছর আছে। এই জন্য ট্রাম্পের আয়ু শেষ হবে 2028 সালে, ততদিন পর্যন্ত প্রেসিডেন্ট আছে। আর এই 2028 সালের মধ্যে চীন জাম্প করে উঠে যাবে। তার মানে এখন অলরেডি আর্গুমেন্ট শুরু হয়ে গেছে যে ট্রাম্পের পলিসিতে আরো চীনকে তাড়াতাড়ি করে গ্লোবাল নেতা বানায় দিতেছে। কারণ আপনি যখনই গ্লোবাল মার্কেটে বলবেন যে আমি নিব না, তো কেন, তা জনার ভালো, চীনের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। তো এটা কানাডার সাথে চীনের চুক্তি কখনোই ছিল না, সারা জীবন সে আমেরিকার সাথে ব্যবসা করে গেছে, কারণ ট্যাক্স থাকতো না। লং হুইলার ট্রাক গুলা চালায় আসতো কানাডা থেকে, পুরা মাল সামান কিনে নিয়ে কানাডায় ফেরত যেত। এখন করে না, তো ট্যাক্স দিতে হবে, বুঝছি এখন। তাহলে কানাডা ডাইরেক্ট অন্য জায়গায় আন্তর্জাতিক ব্যবসা খুঁজবে না, তাহলে তো
ট্যাক্স ধরার নামে তো কানাডাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। বলা হয়েছে হয় এটা কর, নাহলে তুই আমার 91 স্টেট হয়ে জয়েন কর। চিন্তা করতেছেন ইনসাল্টিং কথাবার্তা। তাহলে সার কথাটা হলো যে ট্রাম্পও একটা ঘ্যাগের ওষুধ নিয়ে আসছে বাইডেনের মতো, কিন্তু এটাও কাজ করছে না। ক্লিয়ার? তাহলে ইরানে হামলা করতে গেলে কি হবে এখন আপনারা আন্দাজ পাচ্ছেন। ট্রাম্প এখন যেখানে যেখানে হাত দিয়েছিল সেগুলো প্রত্যেকটা ফেল করার জায়গায় শুরু হয়ে গেছে। তাহলে ইরানে হামলা করলে কি হবে? এই যে হামলা করলে হোল মিডল ইস্টার্ন দেশগুলো এখন ইয়ের পক্ষে, ইরানের পক্ষে বেড়ে যাবে, বুঝছেন? তো পরাজয় করবে, সমর্থন পাবে না। আর ততই এরা যখনই ভাই তোমার সাথে থাকলাম, কাজ হইতেছে না, আমি সৌদি বাদশাহ, হবে না ভাই, আমার চীনের কাছে যাইতে হবে। চীনারা যে অফারটা দিয়ে রাখছে সৌদি আরবদেরকে, অলরেডি সেটা কিছু কিছু বাস্তবায়ন হচ্ছে, সবটা ফুলপ্রেজেড হয় নাই। চীনারা একেবারে ওপেন, চীনাদের যে সেন্ট্রাল ব্যাংক আছে আমাদের বাংলাদেশ ব্যাংক, ওরা বলে পিবিওসি, পিপুলস ব্যাংক অফ চাইনা, আমাদের বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্ট পিবিওসিতে ইনভাইট করে নিয়ে গেছে এই বাদশাকে, গিয়ে বলা হচ্ছে যেখানে ইনভেস্ট করতে চান আপনার জন্য দুয়ার খোলা। এখন সেটা সবটা নেয় নেই, বেশ কিছুটা নিয়ে গিয়ে আমেরিকাতে ইনভেস্ট করছে আমেরিকাকে ঠান্ডা রাখার জন্য। কিন্তু ও বলতেছে এখন তুমি যদি এইসব কাণ্ড করো, যুদ্ধ ফালা দিতে লাভ নাই, আমি কিন্তু এবার আরো বেশি করে চীনাতে গিয়ে ইনভেস্ট করবো, কারণ তেল বেচে টাকাটা তো আমাকে ইনভেস্ট করতে হবে কোথাও, আমি ফেলে রাখতে পারবো না। তাহলে আমেরিকা ট্রাম্পের পলিসি গুলাকেই বিভিন্ন দেশকে চীনের দিকে ঠেলে দিচ্ছে। শেষ কথাটা আবার ঘুরে ফিরে নিয়ে আসি। তাহলে এই যে 2008 সালের রিপোর্টে বলা হয়েছিল যে এটা ইরিভার্সিবল, চীন উঠে যাবেই, তোমরা যদি কিছুই করো এশিয়া গ্লোবাল নেতা হয়ে যাবে, এইটা তোমরা ফিরেতে পারবে না কখনো। এখান থেকে আমি সেই মন্তব্যটা করছিলাম, গুলিস্তানের কামান, বলছিলাম না, গুলিস্তানের কামানের পাশ দিয়ে দেখবেন সাদা সাদা লোক বগলে একটা ফাইল হাতে নিয়ে দৌড়েতেছে, ভাই কই যান, কই আমাদের সাথে এখন না চাকরি নাই, চাকরি বাকরি তো সব এশিয়ায়, তা আপনাদের দেশে আইলাম চাকরি বাকরি পাই কিনা, এই জন্য ফাইল হাতে চাকরি ইন্টারভিউ দিয়ে বেড়েছে। এই জন্য যখন বলে যে গ্লোবাল সেন্টার, বিজনেসের সেন্টার হয়ে যাবে এশিয়া, তখন আমার এই ছবিটা মাথায় আসে। না, ছবিটা আসার পিছনে আমার মাথায় আসার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি 2000 তো না, প্রায় বলি আমি 1979 সালে ঢাকায় এসেছি। ঢাকায় এসেও কিন্তু আমি ওরকম একটা ফাইল হাতে কোথায় ভর্তি হবো জানি না, তো চেষ্টা করতেছি। তো ফাইল হাতে তখনও তো আমি ঘুরেছি, ফলে আমি জানি ওদের কি ঢাকায় এসে সেটেল হওয়া এত সহজ কথা। তাহলে প্রত্যেকটা সাজা চাপার লোককে আলটিমেটলি এশিয়ায় কোনো না কোনো দেশের কামান জাতীয় কিছু একটা থাকবে, তার পাশ দিয়ে ফাইল হাত বগল দেওয়া করে হাঁটতে হবে। এই যে সিম্বলিক ছবিটা আমি আপনাদেরকে দিলাম, এইটা ট্রাম্পের পরিণত হয়ে যাচ্ছে। সো ইমিডিয়েটলি সে ইরানে হামলা করবে কি হবে না এটা দেখতে হবে, পাগলা কিছু করে ফেলায় তারও ঠিক নেই, ভাবিয়া করিও কাজ করে না সে, কিন্তু অলরেডি সে যেটা পতাকা উড়াই দিছে যে আমি এখানে মহড়া দিতে আসি। তার মানে ওর যে স্টাইলটা ভয় দেখায় কাম করে আনবো, এটা হচ্ছে না। নাম্বার 2, ওকে যদি ইরানের সাথে কোনো তো পারমাণবিক অস্ত্র ডেভেলপ করবে না এই বলে যদি চুক্তি করতে হয়, আবার তার এক্সপার্টিস আছে ইউএনের কাছে, তা আবার সে ইউএনের কাছে যেতে হবে, ইউএনের মধ্যস্থাতে এটা চেক করবে কে, ও বানাচ্ছে কি বানাচ্ছে না, থার্ড পার্টি কেউ তো একটা থাকতে হবে, বিশ্বাসযোগ্য আবার হতে হবে। তার একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ইউএনের যেটা অ্যাটমিক এনার্জি কমিশন। তো ইউএনের অ্যাটমিক যার সঙ্গে চুক্তি হয়েছিল, এই চুক্তি তো ভেঙে দিয়েছিল ট্রাম্প আগে, এই নেতা নিহর কথা ভেঙে দিয়েছিল, তাহলে এখন আবার সেই চুক্তির দিকে যাচ্ছে কেন? হয়েছে এবার বলেন না যে গাদা পানি গোলায় 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 এরপরে পানি থাকে, তো ট্রাম্পের অবস্থা হচ্ছে তাই তো আসলে। সো ইমিডিয়েটলি ইরানের উপর আক্রমণ করবে কি করবে না স্ট্রেট কাট বলা ভুল হবে, বাট যত দূরে যাক না কেন ও যে যাইতে পারো না বেশি দিন, বেশি দূর, এইটা সব জায়গায় প্রকাশিত হচ্ছে এবং প্রত্যেক জায়গায় তার পলিসিগুলো ফেল করতেছে একটা পর একটা। এইটা হচ্ছে এখনকার সার কথা। ফলে এই অনুযায়ী আপনাদেরকে বুঝার যে পদ্ধতি দিলাম আমি, তাদেরকে বুঝতে পারবেন আমেরিকান এই প্রেসিডেন্ট, পরবর্তী প্রেসিডেন্ট, আমেরিকার পরিণতি কি, ওটা কোন দিকে যাবে, এসব বলে দিচ্ছি আমি এখানে। খালি একটা আমি কনক্লুশন, সেই জন্য গত কয়েক বছর ধরে ধরেন যে বাইডেন শেষ আমল থেকে আমি বলে আসছি যে অ্যাকচুয়াল সলিউশন কি হতো আমেরিকার জন্য, বেস্ট সলিউশন।
বেস্ট সলিউশন হতো ও যে স্বীকার করে নিত, চাইনা আচ্ছা ভাই বুঝছি তুমি আগামী দিনে গ্লোবাল লিডার হবে, কিন্তু খেয়াল করো আমি কিন্তু পুরান লিডার না, তাহলে একটা কাজ করো, ছোট ভাই প্রথম ছোট ভাইটা আমাকে বানাও, তাহলে আমাকেও তোমার ব্যবসার কিছু অংশ আমরা দিয়ে দাও, আমি এটা করে বেঁচে থাকি, আমি তো কম্পিট করছি না, তুমি তো নেতা। ঠিক এই কাজটাই করেছিল ইংল্যান্ড। কোন সময়? 30-এর দশকের শেষে যুদ্ধ যখন শুরু হয়, কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল রুজভেল্টের পায়ে এসে পড়ছিল কেন? ওই তখনই চুক্তিটা করে নিয়েছিল যে তুমি নেতা মেনে নিলাম, কিন্তু আমি তো ছোট ভাই, সেকেন্ড পজিশনটা আমাকে দাও। সে করছিল বলে হোল ইউরোপ তার নেতৃত্বে, এই যে আমেরিকান ছোট ভাই হিসেবে আমি সেকেন্ড মানুষ। এইটাই তো 45 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যে ইউরোপের যে রুস্তমিতা আছে, এটা তো রুজভেল্টের কাছে আদায় করে নিয়েছিল, ওই মেনে নিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে রুজভেল্ট তুমি লিডার হইতেছে বুঝতে পারছে, আমার সূর্য অস্ত গেছে, কিন্তু তুমি আমার সেকেন্ড পজিশন দাও। তাহলে আমেরিকান যেন বেস্ট হতো, স্বীকার করে নিয়ে চীনের কাছ থেকে যতটুকু আদায় করে নেওয়া যায়, তাতে তার ইজ্জত বাঁচত, আর তো দীর্ঘদিন আর ইকোনমি ভালো থাকতো। রাইট। এবং এই কথা আমি প্রত্যেকবার নতুন প্রেসিডেন্ট হয়েছে বলেছি, সে যদি এটা পলিসি নেয় সাহসের সাথে, সঠিক কেউ দেয় নাই। আমার খেয়াল করেন প্রত্যেকটা লেখায় নতুন প্রেসিডেন্ট আসছে আমি এই ধরনের একটা লেখা অন্তত দিছি যে এই প্রেসিডেন্ট কি এটা করবে, সাহসের সাথে করে নাই কেন। আর তত এটা ডুবতেছে, ডুবতে ডুবতে এখন এই যে বললাম 2028-30-এর মধ্যে চাইনিজরা ফাইনালি খারাপ হয়ে যাবে। থ্যাংক ইউ। এখন শেষ করবো, তাহলে সার কথা হচ্ছে এইটা যে পানি ঘোলা করে খাবে, এরও অবস্থা হবে বাইডেনের মতন আর কি। আসল জায়গায় কেউ হাত দিতে রাজি না, বাস্তব হচ্ছে হওয়ার জন্য কেউ রাজি নাই। থ্যাংক ইউ।